এই নিউজ পেপার আজকের নিউজ পেপার। সবাই দেশের খবর পড়ুন, মাত্র 10 টাকা 10 টাকা। এই পেপার বয়, এদিকে আসো। জি বলুন, আপনার কয়টা পেপার লাগবে? আমাকে একটা পেপার দাও। এই নিন। আমি পেপার দিয়ে টাকা নিয়ে রেলওয়ে স্টেশনের এই স্থান থেকে এই স্থানে যাচ্ছি। আজকের নিউজ পেপার মাত্র 10 টাকা। আজ আর বিক্রি হবে না, তাই বাড়িতে এলাম। বাড়ি বলতে রেলওয়ে স্টেশনের ভাঙা ভবন। স্টেশন আমার উপরে দয়া দেখিয়ে থাকতে দিয়েছে। আমার কেউ নেই, আমি এতিমখানায় মানুষ হয়েছি। শুনেছিলাম একটা অ্যাক্সিডেন্টে আমাদের পরিবারের সবাই মারা যায়, তখন আমাকে কে যেন এতিমখানায় রেখে যায়। কিন্তু আর কতদিন রাখবে? এখন আমি বড় হয়েছি, আজ আমার প্রথম ক্লাস, তাই রেডি হয়ে নিলাম। আর কয়েকটা পেপার নিলাম, ব্যাগে রাস্তায় বিক্রি করতে পারবো। হাঁটতে হাঁটতে কলেজে যাচ্ছি। কিছু দূর এসে দেখি রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম। আমি ব্যাগ থেকে পেপার বের করলাম। এই নিউজ পেপার আজকের নিউজ পেপার মাত্র 10 টাকা। এই ভাই, আমাকে একটা পেপার দেন। এই নিন। টাকা নিয়ে আবার বিক্রি করতে শুরু করলাম। হঠাৎ, এই যে সামনে কত গাড়ি আছে বলতে পারবেন? জি, সামনে কয়েকশো গাড়ি আছে। 1 ঘন্টা পর হয়তো জ্যাম ছাড়বে। ইস, আজ আমার প্রথম ক্লাস, অনেক লেট হয়ে যাচ্ছে। নেবেন নিউজ পেপার? আর একটা মাত্র রয়েছে। আমি খবর পড়ি না। এখন কেউ খবর কাগজ পড়ে? ঠিক আছে, এই পেপার জ্যামে বসে থেকে সময় নষ্ট না করে নিউজ পেপার পড়ুন। এই যে আমাকে পেপারটা দেন। এই নিন। আমি পেপার দিয়ে টাকা নিয়ে দোকানে এলাম। সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি। মামা, কাপ চা আর বিস্কুট দেন। এই নাও বিস্কুট। বসো, আমি চা দিচ্ছি। আমি বিস্কুট খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে পানি খেয়ে চা খেতে শুরু করলাম। চা খাওয়া শেষ করে বিল দিয়ে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই কলেজে চলে এলাম। এই যে ভাই, অনার্স প্রথম বর্ষের পদার্থ বিজ্ঞানের ক্লাসরুম কোন দিকে? সামনের 2টা রুমের পর। ধন্যবাদ ভাই। আমি ক্লাসরুমে এলাম, এসে একবার লাস্ট বেঞ্চে বসলাম। যাক বাবা, আজ এখনো ক্লাস শুরু হয়নি। কিছুক্ষণ পর স্যার এলো। সবাই কেমন আছো? জি স্যার, ভালো আছি। তখনই স্যার আসতে পারি? আসো, এত দেরি হলো কেন? স্যার রাস্তায় জ্যামে পড়ে গিয়েছিলাম। যাও বসো। এটা তো সেই মেয়ে যাকে আমি নিউজ পেপার বিক্রি করছিলাম। আজ তোমাদের প্রথম ক্লাস। আমি অধ্যাপক গোলাম আজম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান। এবার তোমাদের পরিচয় পর্ব দাও। এক এক করে সবাই পরিচয় দিচ্ছে। সবার বাবা বড়লোক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, ব্যবসায়ীর ছেলে মেয়ে। এরপর এলো সেই মেয়ের পরিচয় পর্ব। আমি ফারিয়া চৌধুরী, আমার আব্বু একজন ব্যবসায়ী। বসো, তুমি বলো। আমি হাবিবুর রহমান। তোমার আব্বু কি করে? তোমার বাড়ি কোথায়? স্যার, আসলে আমি এতিমখানায় মানুষ হয়েছি। আমার বাবা মা কেউ বেঁচে নেই। আমি রেলওয়ে স্টেশনের ভাঙা ভবনে থাকি। ও আচ্ছা, তুমি বসো। এরপর স্যার আমার কাছে এলো। স্যার, কিছু বলবেন? তুমি পড়াশোনা খরচ, খাওয়া খরচ কি করে চালাও? যখন যে কাজ পাই তখন সেই কাজ করি। খুব ভালো। এরপর স্যার পড়াতে শুরু করলো। কলেজ শেষ করে সবাই সবার সাথে বন্ধুত্ব করছে। আমি চুপচাপ বসে বসে দেখছি। আমি কলেজ থেকে বের হয়ে বাড়িতে এলাম। না, এখন কি যে রান্না করব বুঝতে পারছি না। বাজার থেকে তরকারি আনতে হবে। আমি বাজারে এলাম। এরপর কিছু তরকারি কিনলাম। এরপর বাড়িতে এসে তরকারি কেটে রান্না করতে শুরু করলাম। রান্না শেষ করে পুকুরে গোসল করে এসে খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তখন স্টেশন মাস্টারের ডাক এলো। আমি ওনার অফিসে এলাম। বসো। রেলের পুরাতন ভবন ভাঙার জন্য সরকারের কাছ থেকে চিঠি এসেছে। তাহলে আমি এখন থাকবো কোথায়? আমার কোথাও জায়গা নেই। আমার কিছু করার নেই। নতুন রেলওয়ে স্টেশন হবে। তবে তোমার জন্য একটা খুশির খবর আছে। জি, কিসের খবর? তোমার জন্য এতিমখানা থেকে একটা চিঠি এসেছে। কি আছে চিঠিতে স্যার? তোমার বাবার সম্পত্তির দলিল। তোমার বাবা মারা যাওয়ার আগে তোমার জন্য কিছু করে গিয়েছিল। ও আচ্ছা, আমি চিঠি নিয়ে বলতাম। আমার আব্বু এই শহরের পাশে একটা 3 তলা বাড়ি আছে, আর তার নামে কিছু ব্যাংকে টাকা আছে। তুমি আগামীকালে চলে যেতে পারো, কেননা তার পরের দিন ভবন ভেঙে ফেলবে। ও আচ্ছা, আমি চলে এলাম। রুমে এসে শুয়ে পড়লাম। কি করব বুঝতে পারছি না। এতদিন কেন আমার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। কিছুক্ষণ পর মনে পড়ল আমার বয়স হয়নি হয়তো।
পরের দিন নিজের বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি চারদিকে গাছপালায় ভরা, আর বাড়ির রং নষ্ট হয়ে গেছে। দরজায় তালা ঝুলানো। আমি তালা ভেঙে ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে ধুলাবালি। হঠাৎ একটা লোক এলো। এই ছেলে, তুমি বাড়িতে কি করো আর দরজা তালা ভেঙে ফেলছো কেন? জি, এটা আমার বাড়ি। আমি এই বাড়ির মালিকের ছেলে। ও আচ্ছা। জি, আমার আব্বুকে চিনতেন। তোমার আব্বু একা ছিল? তোমার কোনো চাচা ছিল না? আমি তোমাকে এতিমখানায় রেখে আসছিলাম, কেননা আমি খুব গরিব, তোমার খেয়াল রাখতে পারবো না। আচ্ছা তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি পাশেই থাকি। আচ্ছা। আমি এবার রুমগুলো পরিষ্কার করতে শুরু করলাম। তারপর গাছপালা কেটে পরিষ্কার করলাম। এরপর দোকানে গিয়ে কলা রুটি খেয়ে বাড়িতে এসে রান্না করলাম। কিন্তু বাড়িতে অন্ধকার হয়ে আছে। আমি কয়েক মোমবাতি জ্বালিয়ে দিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে উঠে পেপার বিক্রি করতে বের হলাম। কিছু পেপার বিক্রি করে কলেজে এলাম। এরপর কলেজ শেষ করে বিদ্যুৎ অফিসে গিয়ে বিদ্যুৎ ঠিক করে এলাম। রাতে যা রান্না ছিলাম তাই খেয়ে নিলাম। এরপর নিজেই রান্না করলাম। এরপর ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি বাড়িতে বিদ্যুৎ সংযোগ এসেছে। আমি লাইটগুলো অন করলাম, দেখলাম সব ঠিক আছে। আমি বাড়ির সামনে এসে একটা দোকানে বসে ফুচকা খাচ্ছি। তখন পাশে দেখলাম ফারি আর কয়েকটা মেয়ে ফুচকা খাচ্ছে। আমি আজ 5 প্লেট ফুচকা খাবো। যদি না খেতে পারিস তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আমি যদি না খেতে পারি তাহলে তোদের সবার ফুচকার দাম দিয়ে দেব। ওকে। আমি দেখছি ওরা কি করে। ইফা 2 প্লেট ফুচকা খেয়ে আর খেতে পারল না। আমি বিল দিয়ে বাড়িতে এসে বই পড়ে খেয়ে শুয়ে পড়লাম। ভোরে খবরের কাগজের অফিসে এলাম। শোন, তোকে রাস্তায় রাস্তায় খবর কাগজ বিক্রি করতে হবে না। তাহলে আমি কি করব? এই কাজ না করলে আমি খেতে পারবো না। আমি তাই বলছি। শোন, তুই আজ থেকে বাড়িতে বাড়িতে খবরের কাগজ দিবি। তোর ইচ্ছে হলে রাস্তায় বিক্রি করতে পারিস। ও, আমি কোন সাইডে কাগজ দিব? বি ব্লকে তোর জন্য ঠিক করছি, এনে কাগজ। আচ্ছা। আমি হাঁটতে শুরু করলাম। বি ব্লক আমার বাড়ি। আমি বাড়ি বাড়ি কাগজ দিচ্ছি। হঠাৎ একটা বাড়িতে কাগজ দিতে গিয়ে দেখি একজন ভদ্রলোক অনেকগুলো বাজার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে এলাম। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তুমি সাহায্য করবে বলছো? জি। ঠিক আছে, এই বাজারগুলো ভেতরে নিয়ে যেতে হবে। আচ্ছা। আমি আর ভদ্রলোক বাজার নিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকলাম। কি বাবা, এত বড় বাড়ি আমি কখনো দেখিনি। আমি বাজার দিয়ে চলে আসবো। আমাকে নিউজ পেপার দিবে না? ও সরি, আমি ভুলেই গিয়েছিলাম। এই নিন। তুমি কি নতুন পেপার বয়? জি। তোমার বাড়ি কোথায়? জি, সামনে কিছু দূরে যে পুরাতন বাড়ি ওটাই আমার বাড়ি। ও, আমি চলি, আমাকে আরো কিছু বাড়িতে যেতে হবে। আমি চলে আসবো তখনই বাড়ির বেলকনিতে দেখি ফারিয়া চা খাচ্ছে। আমি আর না দাঁড়িয়ে থেকে বের হয়ে নিউজ পেপার দেওয়া শেষ করে বাড়িতে এসে নাস্তা করে রেডি হয়ে নিলাম। কলেজের দিকে রওনা দিলাম। কলেজে এসে ক্লাস শেষ করে রেলওয়ে স্টেশনে এলাম। এই নিউজ পেপার, এই নিউজ পেপার, নিউজ পেপার, নিউজ পেপার, আজকের নিউজ পেপার। দেশের খবর পড়ুন মাত্র 10 টাকা। এই ছেলে, নিউজ দাও তো একটা। এই নিন, এই নিউজ পেপার, নিউজ পেপার, আজকের নিউজ পেপার মাত্র 10 টাকা, 10 টাকা। এই সাগর, এদিকে আসো। জি স্যার। তোমার দিনকাল কেমন যাচ্ছে? জি ভালো। আমাকে কয়টা পেপার দাও। এই নিন। আমাকে টাকা দিল। আমি সব পেপার বিক্রি করে বাড়িতে এসে বাসি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করতে শুরু করলাম। না, এইভাবে আর কতদিন চলবে? কিছু টাকা আছে, তাই দিয়ে একটা সাইকেল কিনতে হবে। রান্না শেষ করে বাইরে এসে চায়ের দোকানে বসলাম। কি ব্যাপার, দুদিন ধরে দেখছি এই এলাকায় ঘোরাঘুরি করছো? জি, এই যে পুরাতন বাড়ি দেখছেন ওখানে আমি থাকি। বাড়ির মালিক তোমার কি হয়? আমি এনার ছেলে। বাবা মা মারা যাওয়ার পর আমি এতিমখানায় ছিলাম। ও আমাকে 1 কাপ চা দেন। আচ্ছা, দিচ্ছি। একটু পর আমাকে চা দিল। আমি চা খেয়ে বিল পরিশোধ করে বাড়িতে এলাম। সারা রুম ঝাড়ু দিলাম। এরপর পড়তে বসলাম। রাতে পড়া শেষ করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। ভোরে নাস্তা শেষ করে দরজায় তালা দিয়ে নিউজ পেপার নিয়ে বের হলাম। বাড়িতে বাড়িতে পেপার দিয়ে কলেজে এলাম। এক এক করে পড়া বলো। হবে না। হাবিবুর, তোমার পড়া হবে? জি স্যার। এ তো অনেক সহজ অঙ্ক,
আমি উত্তর সমাধান করলাম। খুবই ভালো। স্যার এরপর পড়াতে শুরু করলো। এরপর কলেজ শেষ করে ক্যাম্পাসে এসে একটু বসছি, তখন ফারিয়া এলো। এই যে তুমি সকালে আমাদের বাড়িতে কি করতে গিয়েছিলে? আসলে আমি তো পেপার বয়, আপনি ভালো করে জানেন। আপনাদের বাড়িতে নিউজ পেপার দিতে গিয়েছিলাম। তাই বলে বেলকনির দিকে তাকিয়েছিলে কেন? সরি, ভুল হয়ে গেছে। জানো না অন্যের বাড়িতে উকি মারতে নেই? বাবা মা কি শিক্ষা দেয়নি? জি না, আসলে আমি এতিম। ও সরি, আমাকে মাফ করে দিবেন। এখন আমাকে বাড়িতে যেতে হবে। এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি করবে শুনি? আমাকে রান্না করতে হবে। ও, আমি আর কোনো কথা না বলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আমি কোনো রান্না করতে পারি না। দেখছিস ছেলেটা রান্না করতে পারে। তাই দেখছি। ছেলেটার অনেক কষ্ট। তোর এত মায়া লাগছিল কেন? আরে দূর, চল বাড়িতে যাই। এদিকে আমি বাড়িতে এসে রান্না করতে শুরু করলাম। রান্না শেষ করে গোসল করে খেতে বসলাম। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাইকেলের বাজারে এলাম। ভাই, এই সাইকেলের দাম কত? বেশি না, মাত্র 3000 টাকা। অনেক দাম বলছেন, থাক অন্য জায়গায় দেখি। যা দাম তাই বলছি। 2000 দিব, হলে দেন। না, দেওয়া যাবে না, সাইকেল এখনো অনেক নতুন। ঠিক আছে, আমি চলে আসতে যাবো তখনই। ভাই, আর 100 টাকা বাড়িয়ে দিন। ঠিক আছে। আমি টাকা দিয়ে সাইকেল নিয়ে বাড়িতে এলাম। ভাগ্যে সেদিনখানায় সাইকেল চালানো শিখেছিলাম। সাইকেল রেখে লাইট অন করলাম। এরপর বাড়িতে চা বানিয়ে খেতে খেতে বই পড়তে শুরু করলাম। তখন বাড়ির দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি গিয়ে দরজা খুলে দেখি। কেমন আছো? জি, ভালো আছি। আসুন, ভেতরে আসুন। না, আমি আর ভিতরে যাব না, তোমার সাথে দেখা করতে এলাম। ও, আঙ্কেলের সাথে কিছু কথা বলতাম। এরপর আঙ্কেল চলে গেল। আমি এসে সোফায় বসলাম। একটা পুরনো টিভি, দেখি তো নষ্ট কি। আমি টিভিতে লাইন দিলাম, দেখলাম অন হলো। বাহ, তাহলে ডিশ লাইন নিতে হবে। আমি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে নিউজ পেপার নিয়ে বাড়িতে বাড়িতে নিউজ পেপার দিতে শুরু করলাম। ফারিয়াদের বাড়িতে নিউজ পেপার দিতে এসে, এইদিকে আসো। জি বলুন। আমাকে একটা নিউজ পেপার দিয়ে যাও। আপনার বাড়িতে দিয়েছি, আপনি আবার আরেকটা কি করবেন? ও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি নিউজ পেপার দিয়ে বাড়িতে যাব। ঠিক আছে। আমি সাইকেল নিয়ে নিউজ পেপার দিয়ে বাড়িতে এলাম। বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে ভালোই লাগে, তাই হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কলেজে চলে এলাম। আমি বসে আছি, তখন ফারিয়া এলো। জি, আপনারা কিছু বলবেন? তোমার হোমওয়ার্ক খাতা দাও। আচ্ছা, এই নিন। আমাকে একটু লিখে দাও, আমার হাত ব্যথা করছে। আচ্ছা, আমি লিখতে শুরু করলাম। তাড়াতাড়ি লেখা শেষ করলাম। কিছুক্ষণ পর স্যার এসে সবাই খেতে দেখলো। বাহ, আজ অনেকেই দেখছি হোমওয়ার্ক করে আসছে। জি। ভালো করছো। এইভাবে কেটে গেল 2 দিন। একদিন আমি বাড়িতে বসে আছি, তখন একজন ভদ্রলোক এলো। কিছু বলবেন? তোমাকে এখানে সাইন করতে হবে। কিসের সাইন করতে হবে? তুমি তোমার বাবার সম্পত্তির মালিক, তার একটা দলিল করতে হবে। কই দেখি আপনার পেপার। আমি পেপার ভালো করে বললাম, আমি এখানে সাইন করব না। কেন সাইন করবে না? জি, আমাকে মূর্খ ভাববেন না। এখানে ভালো করে লেখা আছে আমি এই বাড়ি বিক্রি করে দিয়েছি। তোমার কি হয়েছে? সাইন করো, তোমাকে এর পরিবর্তে টাকা দেওয়া হবে। দেখুন, আমি আমার সম্পত্তি বিক্রি করব না, আপনি এখন আসতে পারেন। উনি আর কোনো কথা না বলে চলে গেল। ভদ্রলোক মনে করেছিল আমি কিছু বলবো না। এটা আমার বাবার সম্পত্তি, আমি কেন বিক্রি করব? দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে বসলাম। চারদিকে দেখছি লোকজন, এইদিকে ওদিকে যাচ্ছে। ভাবছি কোনো একটা কাজ করতে হবে, এইভাবে চললে হবে না। আমি এতিম, কোনো সমস্যা পড়লে কেউ এসে দেখবে না। বসে বসে ভাবছি, হঠাৎ ফারিয়া কথা শুনতে পেলাম। এই যে তুমি এইভাবে পাগলের মতো রাস্তায় বসে কি ভাবছো? জি, আপনি আমাকে বলছেন? হ্যাঁ, তুমি ছাড়া এখানে কে আছে? ও, আমি কিছু ভাবছি না। কিছু তো একটা ভাবছো। তেমন কিছু না, আমি এতিম মানুষ, কি করব তাই ভাবছি। আমার তো এই পৃথিবীতে কেউ নেই। ও, তুমি
কোথায় থাকো? আমি ফারিয়াকে হাতের ইশারায় বললাম, এই যে এটা আমার বাড়ি। তুমি বলেছিলে না তুমি রেলওয়ে স্টেশনের ভাঙা ভবনে থাকো? জি, পরে আমার আব্বুর সম্পত্তি পেয়েছি, তাই বাড়িতে চলে আসছি। ভালো। চা খাবেন? না, আমি ফুটপাতে চা খাই না। খেয়ে দেখেন না, ভালোই লাগবে। এই মামা, 2 কাপ দুধ চা দিয়েন। আচ্ছা। তোমার এই বাড়িতে একা থাকতে ভয় করে না? আমার কেন ভয় করবে? ও, কিছুক্ষণ পর মামা চা দিয়ে গেল। আমরা চা খেতে খেতে গল্প করছি। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি এই যে ফুচকা খেতে আসলাম। আপনার সাথে কেউ নেই দেখছি। ইভা ইরা একটু পরেই চলে আসবে। ও চাটা ভালো খেতে। জি, ওই যে ওরা চলে এসেছে। আপনি এবার যান। তুমিও চলো আমার সাথে। না, আমি যাব না, আপনি বরং চলে যান। আচ্ছা। ফারিয়া চলে গেল। আমি চায়ের বিল দিয়ে বাড়িতে এলাম। এই পাগলটার সাথে কি কথা বলছিলি? পাগল কে? আরে একটু আগে যার সাথে কথা বলছিলি। ও তো পাগল না, ওটা হাবিবুর ছিল। দেখতে পাগলের মতো লাগছিল। কেমন জামা কাপড় পরেছে দেখেছিস? এতিম ছেলে। এসব বাদ দে তো, চল ফুচকা খাই। ওরা ফুচকা অর্ডার করলো। এর কিছুক্ষণ পর ফুচকা দিল। ইভা আবিরের খবর কি? আছে ওর মতো। মানে কি বলছিস, বুঝলাম না। বাড়িতে আছে। আগে বললেই হয় বাড়িতে আছে, এত ঢং না করলে হতো। উফ ইরা, থাম তো, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। বিল দিয়ে চার বাড়িতে চলে গেল। এইদিকে আমি পড়তে শুরু করছি। ভাগ্যিস পুরাতন বই কিনেছিলাম, না হলে কি যে হতো। পড়া শেষ করে টিভি দেখতে শুরু করলাম। অন্যদিকে আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে। বস, আমি খেতে দিচ্ছি। নীলের পড়া শেষ হয়েছে? আমি কি করে জানবো নীলের পড়া শেষ হয়েছে কি? ও, ফারিয়া, সরি, ভুল হয়ে গেছে। আসলে অনেক জ্যাম, তাই নিউজ পেপার বিক্রি করছি। ও, আমি ওখান থেকে চলে এসে কিছু দূর এসে পেপার বিক্রি করছি হঠাৎ। আমাকে একটা নিউজ পেপার দাও। ও, আপনি? হ্যাঁ আমি, আজকেও জ্যামে আটকে পড়েছি। কই দাও। এই নিন। তোমার টাকাটা নাও। থাক, দিতে হবে না। নাও বলছি। আচ্ছা, আমি 10 টাকা নিয়ে ফারিয়াকে টাকা ফেরত দিলাম। তাহলে তুমি পেপার বিক্রি করো? জি। কিছুক্ষণ পর জ্যাম কেটে গেল। আমি হাঁটতে হাঁটতে কলেজে এলাম। ক্লাসরুমে এসে বসলাম। তারপর স্যার এলো। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের দলগতভাবে কাজ দিব, সেই কাজগুলো করে নিয়ে আসতে হবে। যে দল ভালো করবে সেই দল পুরস্কৃত করা হবে। তাহলে খুব ভালো হবে। রুল অনুযায়ী 4 জনকে একটি করে দল হবে। সবাই অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবে, সাথে ব্যবহারিক কাজ তো থাকবেই। 2 দিন পর জমা দিতে হবে। এরপর স্যার প্রতিটা দলের কাছে সিট দিয়ে দিল। কলেজ শেষ করে আমি ক্যাম্পাসে এলাম। আমি বুঝতে পারছি না আমি কোন দলে পড়ছি। ক্লাসের সবাই আমার সাথে কোনো কথা বলে না। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি বুঝতে পারছি না আমি কোন দলে পড়ছি। তুমি আমাদের সাথে পড়ছো। তুমি আমাদের সবার অ্যাসাইনমেন্ট করে দেবে। আচ্ছা, আমি চলি, আমাকে রান্না করতে হবে। ঠিক আছে। আমি হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ দূরে চলে এলাম। আমি অ্যাসাইনমেন্ট করব কোথায়? সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। থাক, পরে দেখব, এখন বাড়িতে যাই। এইদিকে সবাই মিলে অ্যাসাইনমেন্ট করতে হবে, কিন্তু একটা নিরিবিলি জায়গায় বসে। আমার বাড়িতে হবে না, ছোট ভাই যা দুষ্টু। আমারও। আমার তো আরো সমস্যা, বাড়িতে সব সময় লোকজন, ভালো লাগে না। তাহলে এখন কি করা যায়? হাবিবুরের বাড়িতে গেলে কেমন হয়? আরে ধুর, তুই যে কি বলিস? ওর বাড়িতে গিয়ে আমরা কি করব? এছাড়া আমাদের উপায় নেই, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমাদের চেয়ে হাবিবুর ভালো বুঝতে পারবে। তাহলে আমরা ওর বাড়িতে যাব। চল এখন বাড়িতে যাই। পরের দিন সকালে নিউজ পেপার দিয়ে বাড়িতে এসে টিভি দেখছি। তখন দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি উঠে এসে দরজা খুলে দিয়ে দেখি আপনারা আসুন ভেতরে। আসতে হলো। এই শোন, আমরা আজ থেকে ফ্রেন্ড। তুই আমাদের সাথে আপনি করে বলবি না, তুই করে বলবি। ফারিয়া ঠিক কথা বলেছে। আমি যে আপনাদের কোথায় বসতে দিই সবকিছুই নষ্ট হয়ে গেছে। আবার আপনি? তোর রুমে চল। আমরা সবাই রুমে এলাম। তোর রুম অনেকটা গোছানো। জি, তোরা কি জন্য আসছিস বুঝলাম না। আরে গাদা, আমরা অ্যাসাইনমেন্ট করতে এসেছি।
ও, আপনারা বসেন, আমি এক্ষুনি আসছি। আমি বাড়ি থেকে বের হয়ে কিছু বাজার আর নাস্তা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে হাঁটতে শুরু করলাম। এদিকে যেমনটা মনে করছিলাম তেমনটা না, বাড়ির আসবাবপত্র পুরাতন হয়ে গেছে। তুই এসব দেখতে আসছিস? ওর তো এইসব বিচার। সবাই বাড়িতে ঘুরে ঘুরে দেখছি। এই সময় আমি বাড়িতে এলাম। এরপর আমি নাস্তা নিয়ে এলাম। তোরা বসে নাস্তা করে নে, তারপর অ্যাসাইনমেন্ট করব। এইসবের কি দরকার ছিল? কেউ আমার বাড়িতে প্রথম আসলো, তাকে খালি মুখে কেমন করে যেতে দিব? আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু খারাপ নই। ও, ওরা সবাই নাস্তা করতে শুরু করলো। নাস্তা শেষ করে আগে অ্যাসাইনমেন্ট শেষ করি, তারপর অন্য বিষয় ধরব। ঠিক আছে। এরপর আমি অ্যাসাইনমেন্ট লিখতে শুরু করলাম। ওরা বসে বসে দেখছে। প্রায় 2 ঘন্টা আমি ওদের রেখে রান্না করতে চলে এলাম। রান্না শেষ করলাম, এসে দেখি ওদের অ্যাসাইনমেন্ট শেষ হয়নি। আবার লিখতে শুরু করলাম। প্রায় 1.5 ঘন্টা পর আবার লেখা শেষ হলো। কিছুক্ষণের মধ্যে ওদের লেখা শেষ হলো। পাশে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আয়, আমি তোদের জন্য রান্না করছি। গরিবের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে যা। চোখ বড় বড় করে বলল, তোকে আমরা বলছি রান্না করতে? এটা তুই ঠিক করিস নাই। আমি যদি এতিম না হতাম তাহলে বাড়ি থেকে খালি মুখে যেতে পারতিস। আচ্ছা, আমরা খেয়ে যাব। ওরা সবাই ফ্রেশ হয়ে এলো। আমি ওদেরকে খাবার বেড়ে দিলাম। এত কিছু রান্না করতে কে বলছে তোকে? শুধু শুধু অনেকগুলো টাকা নষ্ট হলো। আত্মীয়কে কখনো অবহেলা করতে নেই। এরা খেতে শুরু করলো। বাহ, তুই ভালো রান্না করতে পারিস তো? কই, আমি ভালো রান্না করতে পারি না। তুই সত্যি ভালো রান্না করতে পারিস? তুই রান্না করতে পারিস, কিন্তু আমরা মেয়ে হয়েও রান্না করতে পারি না। বাড়িতে শিখলে হবে। আমি এদের তরকারি তুলে তুলে দিচ্ছি। ওরা খাওয়া দাওয়া শেষ করলো। তাহলে এখন আমরা আসি, আগামীকাল আবার আসতে হবে। আমরা আগামীকাল বিকেলে আসব, সকালে আমাদের কাজ আছে। ঠিক আছে। ওরা চলে গেল। আমি বাথরুমে গিয়ে গোসল করে খেতে বসলাম। কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া সেরে প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করলাম। এরপর আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এদিকে ফারিয়া বাড়িতে এলো। ফারিয়া, খেতে আয়। আমার ক্ষুধা নেই, আমি খেয়ে আসছি। আমি তোকে বলেছি না বাইরে থেকে খাবি না? আমি বাড়ির খাবার খেয়ে আসছি। ও, ফারিয়া রুমে এসে ফ্রেশ হয়ে নিল আর ভাবতে শুরু করলো। ছেলেটার কি কষ্ট, কিন্তু কাউকে বুঝতে দেয় না। এতিম ছেলে হলেও হাবিবুর অনেক সৎ ছেলে। আমরা ফ্রেন্ড হয়ে ভুল করিনি। ফারিয়া হঠাৎ ঘুমিয়ে পড়ল। আমি সন্ধ্যায় ঘুম থেকে চা করে টিভি দেখতে শুরু করলাম। পড়তে ভালো লাগছে না, তাই অনেকক্ষণ টিভি দেখে খেয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে আব্বু খেতে ডাকছে। তুই যা, আমি আসছি। ফারিয়া খেতে এসে বসলো। আজ সারাদিন কোথায় ছিলি? অ্যাসাইনমেন্ট ছিল, তাই সেই কাজ করছি। ও, ফারিয়া হাত মুখে দিয়েছে। থু থু, কি রান্না করছো? এসব রান্না বলে? কি বলছিস তুই? প্রতিদিন এই রান্না খাস, আজ কি হয়েছে? একদম খেতে ভালো লাগছে না। একটু ভালো করে রান্না করতে পারো না? তুই যা, যেখানে তোর জন্য ভালো রান্না করেছে সেখান থেকে খেয়ে আয়। আর যদি পারিস তুই নিজেই নিজের রান্না করে খা। কি আমার মেয়ে রান্না করবে? এই, তুমি একদম চুপ করে থাকো। ও দেখো শ্বশুর বাড়িতে গিয়ে রান্না না করে কেমন করে থাকে। শ্বশুর বাড়িতে গিয়ে তো রান্না করা লাগবে। ঠিক আছে, আমি তোমার চেয়ে ভালো রান্না করে দেখিয়ে দেব। যা না তার কাছে রান্না শিখতে। যাব তো। ফারিয়া না খেয়ে উঠে রুমে এসে শুয়ে পড়ল। এইদিকে ফারিয়ার ক্ষুধা লেগেছে, রাগের আগে চলে এসেছে। এখন কি খাবে? ফারিয়া রুম থেকে বের হয়ে এসে ফ্রিজ থেকে ফল খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নিউজ পেপার নিতে এলাম। কি খবর? বাড়িতে বাড়িতে নিউজ পেপার দিতে কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, এগুলো নিয়ে যাও। আমি নিউজ পেপার নিয়ে সাইকেল নিউজ পেপার দিয়ে বাড়িতে এলাম। সকালে কিছু খেয়ে বাড়িতে সাইকেল রেখে তালা দিয়ে নিউজ পেপার বিক্রি করতে রেলওয়ে স্টেশনে এলাম। এই নিউজ পেপার, আজকের নিউজ পেপার, দেশের খবর পড়ুন, মাত্র 10 টাকা। 10 টাকা। হাবিবুর, তাড়াতাড়ি আমাকে নিউজ পেপার দিয়ে দাও। জি, এই নিন। আমি তাড়াতাড়ি নিউজ পেপার দিলাম। এর কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল।
এই নিউজ পেপার আজকের নিউজ পেপার, দেশের খবর পড়ুন, মাত্র 10 টাকা। 10 টাকা। এক নিউজ পেপার বিক্রি করে হাঁটতে হাঁটতে বাড়িতে আসছি। তখন দেখলাম এক দোকানে ভালো ভালো জামা কাপড়। আমার খুব পছন্দ হলো। আমি দোকানের ভেতরে ঢুকতে যাব। এই ভিখারি, কোথায় যাও? হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি, জামা কাপড় কিনবো। পকেটে নাই 1 টাকা, সে আবার কিনবে নাকি দামি জামা কাপড়? আচ্ছা, এই জামা কাপড় দাম কত? দাম দিয়ে কি হবে, নিতে পারবে না। যাও এখান থেকে, মালিক দেখলে আমার খবর আছে। আচ্ছা, আমি ফিরে এলাম। মালিক বের হয়ে আসলো। আপনি ওনাকে ভিতরে ঢুকতে দিলেন না কেন? একটা ভিখারি, সে নাকি এই দামি জামা কাপড় কিনবে। চুপ করো। আপনি জানেন না, একজন ভিক্ষুক বা ধনী লোক হোক, তাদের সাথে খারাপ ব্যবহার করতে নেই। যান, ওনাকে খুঁজে নিয়ে আসুন। ভুল হয়ে গেছে। দারোয়ান আমাকে চারদিকে খুঁজতে শুরু করলো, কিন্তু পেল না। এদিকে আমি বাড়িতে এসে রান্না করলাম। এরপর গোসল শেষ করে খেয়ে প্লেট পরিষ্কার করলাম। এরপর ভাবতে শুরু করলাম, ব্যবহারিকের জন্য কিছু জিনিসপত্র লাগবে। তার জন্য টাকা পয়সা তো লাগবেই। বিকেলের দিকে কিনে নিয়ে আসা যাবে। কি যে করব বুঝতে পারছি না। বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করতে হবে ভাবছি। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি দরজা খুলে দেখি ওরা চলে এসেছে। কি করবি? কি করব? আরে হাবলা, এখন ব্যবহারিক কি করবি? ও, আমরা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করব। কিভাবে করবি? এর আগে কখনো করেছিস? এতিমখানায় থাকতে তৈরি করছিলাম। তাহলে খুব ভালো হয়। কি কি জিনিসপত্র লাগবে? পাখা, মোটর, তার, বাল্ব, সার্কিট ইত্যাদি। ও, ওরা বাড়িতে থাক, আমি বাজার থেকে এইসব কিনে নিয়ে আসি। আমরা যাব। আচ্ছা। আমরা সবাই বাইরে এলাম। সবাই গাড়িতে উঠে বসলো। আমি দাঁড়িয়ে রইলাম। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? আমি কোনোদিন গাড়িতে উঠি নাই, তাই কেমন লাগছে। তোরা বরং গাড়িতে করে যা, আমি সাইকেল নিয়ে যাচ্ছি। এই চুপ, একদম চুপ। তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বস। আচ্ছা। আমি গাড়িতে উঠে বসলাম। ফারিয়া গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাজারে এলাম। এরপর ইলেকট্রনিক্সের দোকানে এসে সবকিছু কিনে বাড়িতে এলাম। আজ কতক্ষণ লাগবে? সেটা বলতে পারছি না, আমাকে তোরা সাহায্য করলে হবে। আমরা সবাই মিলে বিদ্যুৎ উৎপাদন যন্ত্র তৈরি করতে শুরু করলাম। প্রায় 2 ঘন্টা পর যন্ত্রের সবকিছু ঠিক হলো। এবার শুধু তার দিয়ে মোটরের সাথে যন্ত্র লাগানো দরকার। হয়ে গেছে কি? না রে, আমাদের এখন অনেক কাজ করতে বাকি আছে। ও, আমি তারগুলো ঠিক মতো লাগিয়ে দিলাম। এরপর বাল্ব লাগিয়ে দিলাম। এবার হয়ে গেছে মনে হয়। হয়নি, এবার আমাদেরকে বাতাসে নিয়ে যেতে হবে। তাহলে বাইরে চল, বাইরে অনেক বাতাস বইছে। ঠিক আছে। আমরা সবাই বাহিরে এলাম। তখন পাখা ঘুরতে শুরু করলো, কিন্তু বাল্ব জ্বলছে না। সব কাজ কি বাধ্য হয়ে গেল নাকি? কি জানি। আমি তার আবার লাগালাম, তখনই বাল্ব জ্বলছে। ইয়াহু, আমরা সফল হয়েছি। আমার না খুব খুশি হচ্ছে। 3 জন খুব খুশি হলো। পরের দিন সকালে আমরা সবাই যার যার কাজ নিয়ে কলেজে এলাম। সবাই অ্যাসাইনমেন্ট বের করো। তোমরা ব্যবহারিক কি তৈরি করে নিয়ে আসছো? সবকিছু প্রিন্সিপাল স্যার দেখবে। যে প্রথম হবে তাকে আমরা কলেজ থেকে পুরস্কার করব। এই, আমরা পুরস্কার পাবো তো? আরে দূর, আমরা পুরস্কারের জন্য এইসব তৈরি করি নাই। আমরা অংশগ্রহণ করেছি, এটাই অনেক। সে ভালো কথা বলেছিস। হাবিবুর, তোমরা কি কাজ করছো? আমরা স্যার কিভাবে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হওয়া সেটা তৈরি করছি। বাহ, অ্যাসাইনমেন্ট সব ঠিক আছে। তোমরা দেখাও কিভাবে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। জি স্যার। আমি যন্ত্রটিকে বাতাসে ধরলাম। বাতাসে পাখা ঘুরতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাল্ব জ্বলতে শুরু করলো। এটা কি করে সম্ভব? জি স্যার, এটা সম্ভব। মোটর তার কিছু জিনিস প্রয়োজন হয়। ঠিক আছে। ফল প্রকাশ করবে কখন? এবার ফল প্রকাশ পালা। কে কে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে? তৃতীয় হয়েছে তামিমের দল। তোমরা এসে পুরস্কার নিয়ে যাও। তারপর ওদেরকে পুরস্কার তুলে দিল। ধন্যবাদ স্যার। এরপর দ্বিতীয় হয়েছে আবিরের দল। তাদেরকেও পুরস্কার দিতে আসতে বলা হচ্ছে। ধন্যবাদ স্যার। এরা পুরস্কার নিয়ে চলে গেল। না, আমাদের আর পুরস্কার পাওয়া হলো না। আবার চিন্তা করিস কি দরকার পুরস্কারের? এই প্রথম হয়েছে যে দল, তাদের নাম প্রকাশ করা হচ্ছে। প্রথম হয়েছে ফারিয়ার দল। ইয়াহু, আমরা প্রথম হয়েছি, কি মজা।
দলের সবাইকে পুরস্কার নিতে আসতে বলা হচ্ছে। আমরা সবাই পুরস্কার নিতে এলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তারপর সবার হাতে পুরস্কার তুলে দিল। ধন্যবাদ স্যার। সবাই এসে ফারিয়া, ইরা আর ইফাকে অভিনন্দন জানাচ্ছে। ভালোই লাগছে। আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। এইদিকে প্রায় বিকেল হব ভাব। আমি আর দাঁড়িয়ে না থেকে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তোমাদের 3 জনকে অভিনন্দন। ধন্যবাদ। ওরা সবাই কিছুক্ষণ পর আমাকে খুঁজতে শুরু করলো। ইরা, হাবিবুর কোথায়? ভিড়ের মধ্যেই দেখি নাই। হাবিবুর বাড়িতে চলে যায়নি তো? হতে পারে। চল আমরা সবাই বাড়িতে চলে যাই। সবাই গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। এদিকে আমি বাড়িতে সে বাসি খাবার খেয়ে রান্না করতে শুরু করলাম। অন্যদিকে ফারিয়া পুরস্কার নিয়ে বাড়িতে গেল। এটা কিসের পুরস্কার? আমরা প্রতিযোগিতায় প্রথম হয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না, বলতো কে কে ছিল? আমি, ইভা, ইরা আর হাবিবুর। হাবিবুর কে? আমাদের নতুন ফ্রেন্ড, তার জন্যই আমরা প্রথম হয়েছি। ও যা, ফ্রেশ হয়ে আয়, তোর পছন্দের চিকেন রান্না করেছি। আচ্ছা। ফারিয়া ফ্রেশ হয়ে খেতে বসলো, কিন্তু তেমন ভালো লাগছে না, তবুও খাচ্ছে। এদিকে আমি রান্না শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি। আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল দরজা ঠক ঠক আওয়াজে। আমি ফ্রেশ হয়ে দরজা খুলে দেখি আব্বু, বন্ধু। এতক্ষণ কোথায় ছিলে? ঘুমিয়ে পড়ছিলাম, অনেক রাত হয়ে গেছে। তোমার খোঁজ নিতে এলাম। ও, ভিতরে আসুন। ভেতর আর যাব না, এখনই বাড়ি চলে যাব। থাক, আমি আসছি। আচ্ছা। আঙ্কেল চলে গেল। আমি দরজা বন্ধ করে দিয়ে চা বানিয়ে টিভি দেখতে শুরু করলাম। কিছুই ভালো লাগছে না, তাই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে বসলাম। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি মাথা ঘুরিয়ে দেখি ফারিয়া। কিরে, এখানে একা বসে আছিস কেন? আমি তো এতিম, সেই ছোটবেলা থেকে একা থাকার অভ্যাস হয়ে গেছে। ও, তুই হঠাৎ করে চলে আসলি কেন? আমার ভালো লাগছিল না, তাই বাড়িতে চলে আসছিলাম। তাছাড়া প্রচুর পরিমাণে খিদা লাগছিল। আমাকে জানিয়ে আসতে পারিস নাই? আমরা সবাই তোকে খুঁজছিলাম। ও, তুই এত রাতে এখানে কি করছিস? এই যে ফুচকা খেতে আসলাম। বাড়িতে যাওয়ার সময় দেখলাম তুই বসে আছিস। ও আচ্ছা, তোর ফোন নাম্বার দে, তাহলে তোর খোঁজ খবর নিতে সুবিধা হবে। আমি হেসে বললাম, আমি গরিব মানুষ, ফোন কোথায় পাবো? ও, তাহলে একটা ফোন কিনতে পারিস। ফোন দিয়ে কি করব? আমার কারোর প্রয়োজন হয় না। ঠিক আছে, থাক, আমাকে বাড়িতে যেতে হবে। আচ্ছা। শোন, তোর একটা ফোনের খুব দরকার। এই ধর, এটা আমার ফোন, এটা তুই ব্যবহার করবি। সরি রে, আমি কারোর জিনিস নিতে পছন্দ করি না। এই, তুই কি বললি? আমার দেওয়া তুই নিবি না? না রে, অনেক রাত হয়ে যাচ্ছে, তুই চলে যা, আমি ফোন কিনে দিব। ফারিয়া চুপচাপ পাশ থেকে উঠে চলে গেল। আমি বুঝতে পারলাম ফারিয়া রাগ করে চলে গেছে। আমি উঠে এসে বাড়িতে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে টিভি দেখতে দেখতে খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। ফারিয়া ঠিক কথা বলেছি, এবার একটা সত্যি আমার ফোনের প্রয়োজন। আমি বেড থেকে উঠে জমানো টাকা বের করলাম। সব টাকা বের করে হিসাব করে ৬,০০০ টাকা হলো। আমি টাকা রেখে শুয়ে পড়লাম। পরের দিন সকালে কলেজে এলাম। কোথায় চলে গিয়েছিলি? বাড়িতে চলে গিয়েছিলাম। আমরা তোকে কত খুঁজছি। ফারিয়া, আমাকে একটু সাহায্য করতে পারবি? তোকে আমি কোনো সাহায্য করব না, তুই আমার কথা শুনিস না। আমি এখন বলছি, আমি ফোন কিনবো। আমি তো ফোনের বিষয়ে কিছু বুঝি না। ঠিক আছে। কলেজ শেষ করে আমি আর ফারিয়া ফোন কিনতে এলাম। আচ্ছা ফারিয়া, ৬,০০০ টাকায় ভালো ফোন হবে? আমি ৬,০০০ টাকা জমিয়েছিলাম। হবে। আমরা দুজনে ফোন দেখতে শুরু করলাম। এই ফোনের দাম কত? ফোনের দাম? তখনই ফারিয়া ইশারা করে নিষেধ করলো। আপনার পছন্দ হয়েছে কিনা বলেন। হ্যাঁ, হয়েছে। হাবিবুর, আমার জন্য একটু পানি নিয়ে আয়। ঠিক আছে। আমি ফারিয়াকে টাকা দিয়ে পানির বোতল নিতে এলাম। ফোনের দাম কত? জি, ফোনের দাম 20,000 টাকা। ঠিক আছে, এই কার্ড থেকে টাকা নিয়ে নিন। আচ্ছা ম্যাম। তারপর ফারিয়া ফোন নিয়ে বাইরে এলো। আমি পানির বোতল নিয়ে ফারিয়াকে দিলাম। ফারিয়া পানি খেয়ে নিল। ফারিয়া, ফোনটা কত নিল রে? বেশি না রে, 5,000 টাকা নিয়েছে।
আমি মনে করেছিলাম এই টাকায় কোনো ফোন হবে না। এবার কি কি নিতে হবে? এবার একটা সিম কার্ড কিনলেই হয়ে যাবে। ও, তারপর আমরা সিম কার্ড কিনলাম। ফারিয়া আমাকে সব কিছু শিখিয়ে দিল, কিভাবে ফোন ব্যবহার করতে হয়। ফোনের সব অ্যাকাউন্ট খুলে দিল। ফারিয়া, চল এবার বাড়িতে যেতে হবে। চলো আমরা দুজনে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেই। আমি এইসব খাবার খেতে পারবো না। আমি কখনো রেস্টুরেন্টে খাইনি। তোকে আমি জিজ্ঞেস করছিস তুই খেতে পারবি কিনা? আমি তোকে বলছি না রেস্টুরেন্টে খেতে হবে, তোকেই খেতে হবে। তুই শুধু আমাকে ধমক দিস। আমি ধমকের খুব ভয় পাই। এই চুপ, চল বলছি। আমি ফারিয়ার পিছু পিছু রেস্টুরেন্টে এসে বসলাম। ফারিয়া, এখানে টেবিলের ওপর কাগজের মতো এটা কি? এটাকে টিস্যু পেপার বলে। ও, ম্যাম অর্ডার প্লিজ। চিকেন ফ্রাই বিরিয়ানি দিবেন, সাথে কোক। ওকে ম্যাম। এত খাবার অর্ডার কে করতে বলেছি? এই চুপ করে খাবি, কোনো কথা বলবি না। পর খাবার দিয়ে গেল। আমি চুপচাপ খাচ্ছি, ভালোই লাগছে। ফারিয়া, এ তো ভালোই খেতে। তোর আরো লাগলে বলিস। আচ্ছা, আমি আবার বিরিয়ানি নিলাম। খাওয়া দাওয়া সেরে ফারিয়া বিল দিয়ে বাহিরে এলো। এই এবার বাড়িতে যেতে হবে, গাড়িতে উঠে বস। আচ্ছা, আমি গাড়িতে উঠে বসলাম। ফারিয়া গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর আমি বাড়ির সামনে চলে এলাম। তুই এখন বাড়িতে যা, আমি পরে ফোন করব। আচ্ছা, আমি গাড়ি থেকে নেমে বাড়িতে এসে ফোন চার্জ দিয়ে রান্না করতে শুরু করলাম। রান্না শেষ করে গোসল করে নিলাম। ফোন নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করলাম। হঠাৎ ফোন কেঁপে উঠল। হাই হাই, ফোন এমন করে কাঁপছে কেন? মনে হয় ফোনের শীত করছে। আমি ফোনের উপর কাঁথা দিয়ে দিলাম, কিন্তু কিছুতেই বন্ধ হয় না। কিছুক্ষণ পর ফোন কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। আমি ফারিয়ার কাছে ফোন দিলাম। চল। আমার ফোন কাঁপছে কেন বুঝতে পারছি না। আরে গাধা, আমি ফোন দিয়েছিলাম তখন ফোন কাঁপছিল। ও, আমি আগামীকাল ঠিক করে দেব। আচ্ছা, তুই কি করছিস? রাতের খাবার খেয়ে শুয়ে আছি, তুই খাইছিস? না, একটু পর খাবো। ঠিক আছে। আমি আর ফারিয়া কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। এরপর খেতে খেতে টিভি দেখতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কলেজে এলাম। কি ফোন কিনেছিস? এই যে এই ফোনটা। খুব ভালো হয়েছে। দে, তোর ফোনের কি সমস্যা ঠিক করে দে। তুই দেখ, আমি কি বুঝি নাকি? আচ্ছা। আমি ফারিয়ার কাছে ফোন দিলাম। ফারিয়া ঠিক করে দিল। এবার ক্লাসে চল। আমরা সবাই ক্লাসে এলাম। কিছুক্ষণ পর স্যার এলো। সবাই কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। হাবিবুর, তোমাকে পরে আর দেখলাম না। আসলে স্যার, বাড়িতে কাজ ছিল, তাই বাড়িতে চলে গিয়েছিলাম। আচ্ছা। স্যার পড়াতে শুরু করলো। আজকের মতো কলেজ শেষ করে ক্যাম্পাসে এলাম। তুই ফোন কিনলে আমাদেরকে খেতে দিবি না? আচ্ছা, তাহলে ক্যান্টিনে চল। তোকে খেতে দিতে হবে না। না, খেতে চেয়েছে আমি দিব। আরে তোর সাথে মজা করলাম। ও আচ্ছা শোন না, আমি তোর থেকে রান্না শিখবো, আমাকে শিখাবি? আজ ঘুম থেকে উঠে বাড়ির সামনে একটু পরিষ্কার করলাম। এখানে ফুল গাছ লাগাতে হবে। কিছুক্ষণ পর ফারিয়া, ইফা, ইরা এলো। তোরা চলে এসেছিস? তোরা সবাই কি রান্না শিখবি? ইফা আর আমি রান্না করতে পারি, ফারিয়া পারে না, তবুও আমরা এলাম। আচ্ছা, আকাশে মেঘ জমেছে, মনে হয় বৃষ্টি নামতে পারে। ঠিক আছে, বাড়ির ভেতরে চল। আমি বাড়ির ভেতরে এলাম। এসে এদের চা নাস্তা দিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। এখন কোনো রান্না শিখতে চাস? খিচুড়ি রান্না শিখলে ভালো হয়, এই বৃষ্টিতে খিচুড়ি খেতে ভালো লাগে। ঠিক আছে। আমি মনে মনে ভাবছি, বাড়িতে ছাতা নেই, বাইরে থেকে কিভাবে মাংস নিয়ে আসবো। আমরা সবজি খিচুড়ি রান্না শিখবো। আমি রান্না করে এসে সবজি কাটছি। ফারিয়া দেখছি। কিছুক্ষণ পর খিচুড়ি রান্না চাপিয়ে দিলাম। তুই কিছু শিখছিস? আমি ফোনে ভিডিও করে রাখছি। কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হলো। আমি সবাইকে খিচুড়ি বেড়ে দিলাম। বাহ, কি খেতে লাগছে রে। তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই খেয়ে নে। আচ্ছা, আমি ওদের সাথে খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে সবাই টিভি দেখছি। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে গেল। ওরা সবাই বাড়িতে চলে গেল। আমি শুয়ে পড়লাম। তখনই ফারিয়া ফোন দিল। আমি ফোন ধরলাম।
কিরে হাবলা, কি করিস? কি করব, শুয়ে পড়ছি। এই তোর জিএফ আছে? সে আবার কি রে? তোর গার্লফ্রেন্ড আছে? হাসিস কেন? হাসবো না তো কাঁদবো? আর আমি এতিম মানুষ, তার উপরে গরিব। কাজ না করলে আমার হাত খাওয়া হয় না। একদম এতিম বলবি না, আমি আছি না। তুই আছিস মানে কি? আমি না তোর ফ্রেন্ড? আমি তোর সাথে সব সময় আছি। ও এই শোন, তুই নিউজ পেপার বিক্রি করা বাদ দিয়ে টিউশনি করতে পারিস না? আমাকে কে টিউশন দিবে? ঠিক আছে, আমি দেখছি। প্রেম করবি, একটা মেয়ে খুঁজে দেই? না রে, আমার এইসবের শখ নেই। ভালো। ফারিয়ার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফারিয়ার রান্নাঘরে এলো। রান্নাঘরে ঘোরাঘুরি করছিস কেন? আমি রান্না করব, তাই আজ তাড়াতাড়ি উঠছি। কি তুই রান্না করবি? আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করার দরকার নেই, আমাকে রান্না করতে দাও। ফারিয়া খিচুড়ি রান্না করতে শুরু করলো। রান্না শেষ করে ফ্রেশ হয়ে খেতে এলো। আজ সকালে খিচুড়ি, খুব ভালো লাগবে। আঙ্কেল মুখে দিয়ে আন্টির দিকে তাকালো। কি হয়েছে? তুমি কি কাজের মেয়ে রাখছো নাকি? না, খিচুড়ি ভালো হয়নি। ভালো হয়েছে, কিন্তু তুমি এত সুন্দর করে রান্না করতে পারো না। কে রান্না করছে? আমি রান্না করছি। বাহ, আমার মেয়ে রান্না শিখে গেছে। আন্টি একটু খেয়ে দেখলো। তুই খিচুড়ি রান্না কার থেকে শিখেছিস? হাবিবুরের কাছ থেকে। কেন, ওর আম্মু রান্না করে না? ওর এই পৃথিবীতে আমরা তিনজন বান্ধবী ছাড়া কেউ নেই। এতিমখানায় বড় হয়েছে। ওর বাবা মা কোথায় গেল? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিউজ পেপার বিক্রি করে নিজের সংসার আর পড়াশোনার খরচ চালায়। আরও দয়া নেয় না। এই দাঁড়া, এই ছেলেটাকে আমি চিনি। এই ছেলে আমাদের বাড়িতে নিউজ পেপার দিয়ে যায়। এই রাস্তার সামনে বাড়ি, তাই না? ছেলেটা খুবই পরিশ্রমী। এরকম একটু মাঝে মাঝে রান্না করিস। এইদিকে আমার ক্লাসে একটু দেরি হবে। নিউজ পেপার বিক্রি করতে এলাম রেলওয়ে স্টেশনে। এই নিউজ পেপার, আজকের নিউজ পেপার, দেশের খবর পড়ুন, মাত্র 10 টাকা। 10 টাকা। আমাকে কয়টা পেপার দিয়ে যা, আমার কাজে লাগবে। আচ্ছা। নিউজ পেপার বিক্রি করে কলেজে এলাম। কোথায় ছিলি? আমার যা কাজ তাই করছিলাম। আজ কয় টাকা আয় করলি? বেশি না, 150 টাকা বিক্রি হয়েছে। এর থেকে আমার লাভ 50 টাকা। তুই এই টাকা দিয়ে কি করবি? আমি বরং তোকে টিউশনি দেখে দিব। এইভাবে কেটে গেল অনেক দিন। আমি আর ফারিয়া অনেক ভালো বন্ধু হয়ে গেছি। একদিন আমি কলেজের ছুটির দিনে নিউজ পেপার বিক্রি করছি। হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে ভিজে যাচ্ছি। দৌড়ে দোকানে এলাম। ততক্ষণে সারা শরীর ভিজে গেছে। বৃষ্টিতে সব ভিজে গেছে। ভাগ্যিস নিউজ পেপারগুলো বিক্রি হয়েছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে চলে যাই। বাড়ি তো বেশি দূরে না। আমি হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে এসে চেঞ্জ করে কিছু খেয়ে রান্না করতে শুরু করলাম। অন্যদিকে আম্মু, বৃষ্টিতে একটু ভিজবো? একদম বৃষ্টিতে ভিজবি না। বৃষ্টিতে ভিজলে তোর পা ভেঙে দিব। একটুও শান্তি নেই। থুর, ভালো লাগছে না। আহো, খুব কষ্ট হচ্ছে না? তুই চুপ থাক, পিচ্চির মতো থাকবি। কি আমি কি পিচ্ছি? আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। নাক টিপ দিলে দুধ বের হবে, আবার সে বলছে পিচ্চি না। নে নাক টিপে দেই, দুধ বের হবে। আম্মু, দেখছো তোমার ছেলে কত বড় ফাজিল হয়েছে? এই তোরা দুজনে থাম, না হলে এই খুন্তির বাড়ি পিঠে পড়বে। আমি কিছু বললে তুমি রেগে যাও। ঠিক আছে, আমাকে বিয়ে দিয়ে দাও। কি বললি হারামজাদি? ফারিয়া কিছু না বলে ফ্রেশ হয়ে আমাকে ফোন দিল। বল। কি করছিস? এই তো আমার চা কাজ তাই করছিলাম। আমি রান্না করছি। একই ছি, হাঁচি দিলাম। এই তুই হাঁচি দিচ্ছিস কেন? আমি বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, মনে হচ্ছে ঠান্ডা লাগবে। শোন, এক্ষুনি ওষুধ খেয়ে নিবি। আচ্ছা। আমি এক্ষুনি রাখছি, আম্মু খেতে ডাকছে। ঠিক আছে। ফারিয়া ফোন কেটে দিল। আমি রান্না শেষ করে হাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বানিয়ে খেতে শুরু করলাম। জ্বর ভাব, তাই আমি শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল। সারা শরীর মনে হচ্ছে আগুনে পুড়ে যাচ্ছে। আমি অনেক কষ্ট করে উঠে মাথায় পানি দিয়ে এসে শুয়ে পড়লাম। সকালে ফারিয়া আমাকে অনেকবার ফোন দিল, কিন্তু আমার কোনো হুঁশ নেই। কি রে, হাবিবুর এত দেরি করে না? আজ এত দেরি করছে কেন?
আমি বুঝতে পারছি না। আমি বাড়ি থেকে বের হয়ে ফোন করছি, কিন্তু ফোন ধরছে না। হাবিবুরের কিছু হয়নি তো? ইসরে, আমার তো মনেই নেই। গতকাল দুপুরে ফোন করেছিলাম, বৃষ্টিতে ভিজে হাঁচি দিচ্ছিল। ও, আমার মন বলছে ওর অবস্থা ভালো না। ফারিয়া উঠে দাঁড়িয়ে দৌড়ে গাড়ির কাছে এলো। কোথায় যাচ্ছিস? হাবিবুরের বাড়িতে। আমরাও যাব। সবাই গাড়িতে উঠে বসলো। তারপর ফারিয়া গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর ফারিয়া আমার বাড়িতে চলে এলো। ফারিয়া দরজা ধাক্কা দিচ্ছে। এই হাবিবুর, হাবিবুর, দরজা খোল। ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। ভিতরে ওর কিছু হয়নি তো? দরজা সবাই মিলে ধাক্কা দে। আচ্ছা। সবাই মিলে দরজায় ধাক্কা দিল। তখনই দরজা নখ ভেঙে গেল। ফারিয়া সোজা আমার রুমে এসে আমি শুয়ে আছি। ফারিয়া আমার গায়ে হাত দিয়ে চমকে গেল। হাবিবুরের অনেক জ্বর। হাবিবুর, হাবিবুর। আমার মনে হচ্ছে ওর জ্ঞান নেই, জ্বরে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমাদের এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। সবাই মিলে আমাকে ধরে হাসপাতালে নিয়ে এলো। এখন তেমন ভয়ের কিছু নেই, রোগী জ্বরের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। আচ্ছা। আমরা জ্বরের ইনজেকশন দিয়ে দিয়েছি আর স্যালাইন চলছে। হাবিবুরের কখন জ্ঞান আসবে? 1 বা 2 ঘন্টা পর আসতে পারে। আচ্ছা। এই ওষুধগুলো নিয়ে আসেন, এই ওষুধগুলো রোগীর লাগবে। আচ্ছা। তোরা থাক, আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। থাক, আজ যেতে হবে না। এই অবস্থায় রেখে যাবি কেন? ঠিক আছে। তোরা থাক, আমি ওষুধ নিয়ে আসছি। ফারিয়া ওষুধ কিনে আসছে। তখন আপনি রোগীর কি হন? আমি রোগীর ফ্রেন্ড। রোগীর বাড়ির লোকজন কোথায়? ওর কেউ নেই আমরা ছাড়া। এতিমখানায় মানুষ হয়েছে। আপনি কি কিছু বলবেন? রোগীর দিকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা। ফারিয়া আমার কাছে এসে বসলো। কিরে, তুই এমন করে বসলি কেন? এমনি। প্রায় 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। কিরে, তোরা কখন আসলি? আমরা অনেক আগেই আসছি, তুই এখন হাসপাতালে। আমাকে এখানে কে নিয়ে আসলো? আমরা তোকে হসপিটালে নিয়ে আসছি। ধন্যবাদ তোদেরকে। আমার দিকে তাকিয়ে বল, তুই ওষুধ খেয়েছিলি? এই মানে? থাক, আমাদের বোঝাতে হবে না, আমরা বুঝতে পারছি তুই কখনো ওষুধ খাস নাই। এখন আমার মনে হচ্ছে তোকে হাত পা বেঁধে লাঠি দিয়ে পিটাই। সরি রে, ভুল হয়ে গেছে। এইগুলো খেয়ে নে, এরপর থেকে ওষুধ খেতে হবে। আচ্ছা, আমি কিছু খেয়ে ওষুধ খেয়ে নিলাম। এখন তুই কেমন বোধ করছিস? আগের চেয়ে অনেক ভালো। আমি বাড়িতে যাব। এই চুপ, কোনো কথা বলবি না। তোর নিজের জন্য এই অবস্থা হয়েছে। থাক, আর বকাবকি করিস না। দুপুর হয়ে গেছে, তোরা বাড়িতে চলে যা। তোকে চুপ থাকতে বলছি না? কিছুক্ষণ পর ডাক্তার এলো। এখন কেমন আছো? জি, এখন অনেক ভালো আছি। আমাকে ডিসচার্জ করে দেন। আমি বাড়িতে যাব। এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি রাতের দিকে বাড়ি চলে যেতে পারেন, তবে ঠিকমতো খাওয়া দাওয়া আর ওষুধ খেতে হবে। আচ্ছা। ফারিয়া আমার দিকে রাগি চোখে তাকালো। ডাক্তার চলে গেল। তোকে নিয়ে পারা যায় না। বলছি তোরা দুপুরে খাওয়া দাওয়া সেরে আয়। ঠিক আছে। ওরা সবাই হোটেলে খেতে গেল। এইদিকে আমি ভাবতে শুরু করলাম, এখন আমি টাকা কোথায় পাবো? যা টাকা ছিল তাই দিয়ে ফোন কিনছি। এখন হাসপাতালের বিল কি করে দেব? এই অবস্থায় আব্বু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যেতে পারবো না। আমার মাথায় আসছে না কি করব। কিছুক্ষণ পর ওরা এলো। এই, তুই এমন করে কি ভাবছিস? কিছু না। মিথ্যা কথা বলবি না। মানে আসলে হাসপাতালের বিল দেব কি করে? তোকে ভাবতে কে বলেছে? তোকে আমি চুপ থাকতে বলছি না? এখন চুপ করে থাক। রাতে হাসপাতাল থেকে আমরা বাড়িতে এলাম। তুই থাক, আমরা বাড়িতে যাচ্ছি। কোনো সমস্যা হলে ফোন করবি। তোরা চলে যা, আমি পরে যাব। ওকে। ওরা সবাই চলে গেল। ফারিয়া চুপ করে আমার পাশে বসে আছে। হঠাৎ ঠাস করে থাপ্পড় মারলো। মারলি কেন? তোকে মনে হচ্ছে মেরে ফেলি। তোকে বলেছিলাম ওষুধ খেতে, তুই খাস নাই। এই খাবারগুলো খেয়ে নে, আমি তোর খাওয়া হলে চলে যাব। এখন খেতে ইচ্ছে করছে না। ফারিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। এই তো ভালো ছেলে। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করলাম। ফারিয়া আমাকে ওষুধ খেতে দিয়ে বাড়িতে চলে গেল। আমি চুপচাপ শুয়ে আছি। হঠাৎ ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ফারিয়া, তুই এখন এই সময়? তোকে দেখতে আসলাম।
এখন তো শরীর কেমন আছে? একটু ভালো আছি। কই দেখি, একটু একটু জ্বর আছে। ও, তুই বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এই, এখানে চুপ করে বসে থাক। ঘরের কি অবস্থা করছিস সব? আসলে অসুস্থতার জন্য ঘরে ঝাড়ু দিতে পারিনি। এক কাজ কর, এখন একটা বিয়ে কর। আরে দূর, আমাকে কে বিয়ে করবে? আমি তো এতিম। এই, তোকে এতিম বলতে নিষেধ করছি না? আচ্ছা। এখন নাস্তা করতে বস। আমি টেবিলে চেয়ার টেনে বসলাম। ফারি আমাকে নাস্তা দিল। এইগুলো কোথায় পেলি? আমি বাড়ি থেকে তোর জন্য নাস্তা নিয়ে আসছি, তুই খেতে থাক, আমি ঘর গুছিয়ে নিচ্ছি। তুই পারবি না, ছেড়ে দে। আমি পারবো। ফারিয়া ঘরগুলো ঝাড়ু দিতে শুরু করলো। হঠাৎ ফারিয়ার কাছে একটা ব্যাংকের লকারের পেপার পেল। তখন ফারিয়া আমার কাছে এলো। তোর হাতে কি? তোর নামে একটা ব্যাংকের লকারের পেপার পেলাম। কিন্তু আমি তো এইসব সম্পর্কে কিছু জানি না। আচ্ছা, তোর আব্বু কি করতো তোর মনে আছে? আমার কোনো কিছু মনে নেই, আমি অনেক ছোট ছিলাম। লকারে কি থাকতে পারে দেখতে হবে। আমি নাস্তা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। ব্যাংকে না গিয়ে কিছুই বোঝা যাবে না। রেডি হয়ে নে, তোকে নিয়ে যাব। আচ্ছা। এরপর আমি আর ফারিয়া ব্যাংকে এলাম। কি জানতে চান? এই লকার সম্পর্কে জানতে চাই। এটা আমার নামে আছে। আচ্ছা। ম্যানেজার পেপার দেখে লকারের কাছে নিয়ে এলো। এটা আপনার লকার, আপনি করে দেখতে পারেন। আচ্ছা। কি হলো, খোল। খুলছি। আমি লক খুলে দেখি একটা পেপার আছে। আমি পেপার বের করে পড়তে শুরু করলাম। করা শেষ করলাম। কি লেখা আছে? ফারিয়া আমার কাছ থেকে নিয়ে পড়ল। ইয়াহু, তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস। কি বলছিস? আমি বুঝতে পারছি না। তোর আব্বু তোর নামে শেয়ার বাজারে 1 কোটি টাকা বিনিয়োগ করা ছিল। এখন সেই শেয়ার বাজার কয়েক শত কোটি টাকা। সত্যি? আমরা দুজনে পেপার নিয়ে বাড়িতে এলাম। ফারিয়া কিছুক্ষণ থেকে বাড়িতে চলে গেল। কিন্তু আমার আব্বু গরিব ছিল, এত টাকা কোথায় পেয়েছিল বুঝতে পারছি না। গোসল শেষ করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে ফারিয়া তার আব্বুকে জিজ্ঞেস করলো, আব্বু 18 বছর আগে 1 কোটি টাকার শেয়ার বাজার এখন কত হতে পারে? কোটি কোটি টাকা, প্রায় 200 কোটির মতো হবে। কেন, কার কাছে আছে শেয়ার বাজারের? এই যে আমার ফ্রেন্ড হাবিবুর, ওর আব্বু ওর নামে শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল। বলিস কি? ছেলেটার কিছু ছিল না, এখন সে অনেক বড় লোক হয়ে গেছে। এই শোন, তোর চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, আমাদেরকে গ্রামে যেতে হবে। কি মজা, আব্বুর বিয়ে। আমি একা যাব না। ঠিক আছে, তোকে একা যেতে হবে না। আব্বু, হাবিবুরকে সাথে করে নিয়ে যাই। ওর কোথাও যাওয়ার জায়গা নেই, আমি ওকে রেখে কোথাও যেতে পারবো না। আঙ্কেল কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। পরের দিন সকালে আমি ফারিয়ার সাথে শেয়ার করে অফিসে এলাম। স্যার, আপনার জন্য কি করতে পারি? আমার শেয়ার বাজারে বিনিয়োগ করা আছে। আপনার নাম কি হাবিবুর? কিন্তু আপনি জানলেন কেমন করে? আসলে স্যার, কয়েক বছর ধরে আপনাকে খোঁজা হচ্ছে, কিন্তু পাচ্ছি না। আপনার বাড়িতেই গেছিলাম, কিন্তু পাইনি। ও আচ্ছা। স্যার, এখন বর্তমানে আপনার 300 কোটি টাকা শেয়ার আছে। ঠিক আছে, আপনি এক কাজ করেন, 10 কোটি টাকা ব্যাংকে ট্রান্সফার করে দেন। আচ্ছা ম্যাম। আমরা আরো কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে এলাম। তুই এতগুলো টাকা ব্যাংকে ট্রান্সফার করতে বললি কেন? দেখছিস না বাড়ির কি অবস্থা? বাড়ির পাঁচিল আর বাড়ি মেরামত কর, সাথে আসবাবপত্র চেঞ্জ করতে হবে। আচ্ছা, কিন্তু আমি এতগুলো টাকা দিয়ে কি করব? সময় হলে বুঝতে পারবি। শোন, আগামীকাল আমরা গ্রামের বাড়িতে যাব আপুর বিয়েতে। আমি যাব না, তুই যা ওদেরকে নিয়ে। তোকে একা রেখে যাওয়া যাবে না, চল, তোর ভালো লাগবে। সন্ধ্যায় বাড়িতে থাকবি, আমি আসবো কিন্তু। আচ্ছা। ফারিয়া চলে গেল। আমি রান্না করতে শুরু করলাম। রান্না শেষ করে গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সন্ধ্যায় ফারিয়াদের শপিং মলে এলাম। কি বিশাল শপিং মল! এমন করে কি দেখছিস? এমন বিল্ডিং দেখিনি আসলেই। কখনো দারোয়ান আমাকে ভেতরে ঢুকতে দেয়নি। আজকাল দারোয়ানগুলো খুব বেয়াদব। এরপর সবাই মিলে শপিং করলাম প্রায় 2 ঘন্টা ধরে। পরে ফারিয়া আমাকে জোর করে সেলুনে নিয়ে এলো। এখানে নিয়ে আসলি কেন? তোকে মানুষ করতে নিয়ে এসেছি, দেখতে একদম জঙ্গলিদের মতো লাগছে। ভালো করে চুল কেটে দিবেন। কিছুক্ষণ পর আমাকে চুল কেটে দিল। দেখতে অন্যরকম লাগছে। রাতে ওদেরকে ট্রিট দিয়ে বাড়িতে এলাম। পরের দিন সকালে আমরা 4 জন বের হলাম ফারিয়ার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। অনেক ভালো লাগছে।
শহরের বাইরেই প্রথমবার যাচ্ছি। তুই তো আসতে চাইছিলি না, তুই তো এখন বড় লোক। কে বড় লোক? আমি কোনো বড় লোক নই। থাক, আর নাটক করতে হবে না। এই শোন, তুই বাড়িতে এবার কাজের লোক রাখবি। তোকে দেখাশোনা করার জন্য লোকজন রাখতে হবে। আমাকে দেখার লোক লাগবে না, এমনিতেই ভালো আছি। এই শোন, তুই কেমন আমি ভালো করে জানি। সেই আমরা যদি না যেতাম তাহলে কি হতো? কি আর হতো, আমি মারা যেতাম। এবার সবাই আমার দিকে এমনভাবে দেখলো, মনে হয় গিলে খাবে। সবাই মিলে আমাকে মারতে শুরু করলো। আর এই কথা বলবি? না না, আমি বলবো না। প্রায় 2 ঘন্টা পর ফারিয়ার দাদার বাড়িতে পৌঁছালাম। ফারিয়া সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। এই ছেলে, এদিকে আসো। জি দাদি। আমার নাতনির সাথে তোমার কি? আমরা একসাথে পড়াশোনা করি। ও আচ্ছা। ফারিয়া আমাকে রুম দেখিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ভাইয়া, আপু ডাকছে আপনাকে। আচ্ছা চলো, আমি যাচ্ছি। তখনই দেখলাম দাদি একটা ছবি দেখছে আর চোখ মুছছে। আমি ভেতরে ঢুকলাম। কি দাদি, কাঁদো কেন? কই না তো। আমাকে লুকিয়ে লাভ নেই। কই দেখি কার ছবি? আমি ছবি দেখে হা হয়ে গেলাম। আচ্ছা দাদি, এই ছবি তুমি কোথায় পেলে? কোথায় আর পাবো, এটা আমার ছোট মেয়ে। তুমি ছবি দেখে হা হয়ে গেলে কেন? তুমি কি আমার মেয়েকে দেখেছো? আচ্ছা, আপনার মেয়েকে কেন মেনে নেননি? তুমি কে আর জানলেই বা কি করে? এই যে ছবি দেখছেন না, এটা আমার আম্মু। হঠাৎ দরজার শব্দ। আমি পেছনে ফারিয়া নানি এসে আমাকে জড়িয়ে ধরে কাছে। দাদি, আস্তে, বাইরে থেকে শোনা যাবে। শোনা যায়? যাক, আমি আমার নাতিকে পেয়েছি। এবার তোর ফুফুকে পাবো। তোর আম্মু আমাকে ছেড়ে কেমনে আসবে? উফ দাদি, চুপ করো, শোনা যাবে। আমি কি ওদের ভয় পাই নাকি? তুমি জানো না তোমার ছেলেদের ওই বাড়ি থেকে কেমন সম্পর্ক? এখন যদি হাবিবুরের কথা জানতে পারে তখন কি হবে? আচ্ছা, তোর আম্মু কেমন আছে বললি না তো? আসলে আব্বু আম্মু কেউ বেঁচে নেই। তখনই নানি চিৎকার করে কাঁদতে শুরু করলো। মামারা দৌড়ে রুমে এলো। কি হয়েছে, কাঁদছো কেন? না, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। না, কিছু হয়নি। আমার মেয়ের কথা মনে পড়েছে, তাই কাঁদছি। যে আমাদের মান সম্মান নষ্ট করে পালিয়ে গিয়েছে, তার জন্য কাঁদছো? বলছি না আমাদের বোন মরে গেছে। সবাই রাগে রাগে বের হয়ে গেল। কেঁদে কি হবে, কেউ বেঁচে নেই। নানি শান্ত হও। আচ্ছা নানি, আমার দাদার বাড়ি কোথায়? এই চুপ, আমার সাথে চল, না হলে বিপদ হবে। না, ওকে নিয়ে যাস না। ফারি আমাকে হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এলো। ওরে, এমন করে নিয়ে আসলি কেন? তুই আমার ফুপুর ছেলে, আগে জানলে কখনো তোকে বাড়িতে নিয়ে আসতাম না। এখন আমার ভয় করছে, যদি আব্বুরা জানতে পারে তখন কি হবে? বলিস কি? এটা তো ফুফুর ছেলে। আমি কি করে জানবো এটা আমার মামার বাড়ি? নানির হাতে ছবি দেখি চিনতে পারছি। শোন, কেউ যেন জানতে না পারেন। আচ্ছা। হঠাৎ একটা মেয়ে এলো। কি রে, কেমন আছিস? ভালো আর কই, তুই এখানে কি মরতে আসছিস? আমি চুরি করে আসছি, তোর চাচারা দেখতে পাইনি। ওরা কারা? এই নে, তোর ভাইকে নিয়ে চুপ থাক, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি বলছিস? আমার তো কোনো ভাই নেই। আমার ভাই কোথায় আসলো? তিশা, তুই চল, এখান থেকে চল। আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে একটা বাড়ির কাছে এলাম। বাড়িতে চলে আসছি, এবার কোনো ভয় নেই। এটা তোর ফুফুর ছেলে, তোর চাচাতো ভাই। তখনই তিশা আমাকে জোরে ধরে কাটছে। ভাইয়া, কোথায় ছিলি এতদিন? আমরা তোকে কোথায় না কোথায় খুঁজেছি। এই শুরু হয়ে গেল দুই ভাই বোনের কান্নাকাটি। তাহলে এটা আমার বাড়ি? আমরা সবাই বাড়িতে চলে এলাম। আমার চাচা অনেক গরিব। তিশা আমার সাথে সবাইকে পরিচয় করে দিল। এখন আমার দাদি বেঁচে আছে। সে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো। যখন শুনলো আব্বু আর আম্মু বেঁচে নেই, আরো কান্নাকাটি করলো। আমি জানতাম না যে আমার সবাই আছে। এতদিন মনে করেছিলাম আমি একা। আমরা আসি। এই তিশা, আমাদেরকে যেতে হবে, কেউ দেখলে সমস্যা হবে। আর একটুও থাকি না। না। আমি পকেট থেকে টাকা বের করে সব দিয়ে দিলাম। তোমাদের এইভাবে কষ্ট করে থাকতে হবে না, আমি তোদেরকে নিয়ে যাব। তিশা, তুই কলেজের যোগাযোগ কর। তাহলে
তাহলে ভালোই হবে। আচ্ছা ভাইয়া। আমরা তাড়াতাড়ি বের হয়ে এলাম। এটা কি হলো বুঝতে পারছিস? আমার ফুফু এর আব্বুর সাথে পালিয়ে গিয়েছিল, কিন্তু আমার দাদা আর আব্বুরা মেনে নিতে পারেনি, এরা গরিব ছিল। তাহলে এই বিষয় আমি যদি এখন বলি আমি তোর ফুপুর ছেলে? তুই পাগল হয়ে গেছিস, দেখলি না তখন সবাই কেমন করছিল। তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে আমরা বেঁচে যাই। সন্ধ্যা হয়ে আসতেছে, বাড়িতে চল। আমরা সবাই বাড়িতে চলে এলাম। বাড়িতে বিয়ের আয়োজন কাজ চলছে। আগামীকালই বিয়ে, রাতে গায়ে হলুদ। অনুষ্ঠান শেষে আমি রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসছি। কি সব খাচ্ছে? একটু একটু করে খেলে হবে? তা বাসায় রান্না বান্না করে কে? আমি রান্না করি। তুমি রান্না করো কেন? আন্টি কোথায়? আমি এতিম। কে বলেছে তুমি এতিম? আমরা তো আছি। ফারিয়া, ওকে আরেকটু নাস্তা দে। আমি খেতে পারবো না। এইসব খেয়ে উঠতে হবে। হাস, তোদের তো এখন সময়। নাস্তা শেষ করে আমি একপাশে দাঁড়িয়ে আছি, তখন ইরা এলো। কি মশাই, এবার একটা বিয়ে তো করতে পারেন। আমাকে কেউ মেয়ে দিবে না। তুই একবার বলে দেখতে পারিস। আমি কাকে কি বলবো? আমার জানা নেই। তোর বয়ফ্রেন্ডের খবর কি সেটা বল। অফিসে আছে, গতকাল থেকে কথা হয়নি। আচ্ছা। কিছুক্ষণ পর আমি রুমে এসে বাথরুমে গিয়ে গোসল করে রেডি হয়ে নিলাম। আমি বাইরে এসে দেখি লোকজন ভরে গেছে। হঠাৎ চোখ গেল পাশের একটা মেয়ের দিকে। নীল রঙের শাড়িতে অনেক মানিয়েছে। ভালো করে খেয়াল করে দেখি এটা ফারিয়া। ফারিয়া আমাকে দেখানো দেখি আমার কাছে এলো। কি দেখছিস এমন করে? তোকে শাড়িতে অনেক মানিয়েছে। হয়েছে, এত পাম দিতে হবে না। এত মেয়ের মধ্যে একটা মেয়ে পছন্দ হলে বলতে পারিস, একেবারে বিয়ে পড়িয়ে নিয়ে যাব। দূর, আমার পছন্দ। আমি না এতিম। এই, তোকে এতিম বলতে নিষেধ করছি না? আমি তো আছি, এখন তো তোর সব পরিবার আছে। কিছুক্ষণ পর বরযাত্রী এলো। বিয়ের কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমি রুমে বসে আছি, তখন ফারিয়া এলো। ধর, তোর বোন ফোন দিয়েছে। কি দরদ, আমার ভাই কই? ও, আমি ফোন ধরলাম। তিশা বল। ভাইয়া, আমি কলেজ থেকে বদলি হওয়ার কাগজপত্র তুলে নিয়ে আসছি। ভালো করছিস। তোরা সবাই গুছিয়ে রেডি হয়ে সকালে রওনা দিবি। আমি শহর থেকে ধরে নিব। ঠিক আছে ভাইয়া। আমি আরো কিছুক্ষণ কথা বললাম, তারপর ফোন রেখে দিলাম। তুই ঘুমিয়ে পড়, সকালে উঠে আমাদেরকে চলে যেতে হবে। আচ্ছা। ফারিয়া পা বাড়ালো। হঠাৎ পা পিছলে আমার ওপরে পড়ল। ফারিয়া লজ্জা পেয়ে উঠে দৌড়ে পালিয়ে গেল। আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে নানির সাথে অনেকক্ষণ কথা বললাম। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে 4 ফ্রেন্ড এক গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তুই যাস, দুই পরিবার এক হয়ে যাস। চাই। সেই মতো আমাদের কাজ করতে হবে, তাহলে তুই তোর মামাকে পাবি। আচ্ছা। তো চাচারা কি তোর বাড়ি চিনতে পারবে? না। ফারিয়া, তুই দিশাকে ফোন করে বলে দে। আচ্ছা, বলছি। ফোন করে বলে দিল। বেশ কিছুক্ষণ পর বাড়িতে চলে এলাম। এসে দেখি তিশারা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামলাম, আর ওরাও চলে গেল। এখানে তো আসতে বললি, এখন কোথায় যাব? এটাই আমাদের বাড়ি। আপু গ্রাম থেকে এসে করেছিল। ও, আমি তালা খুলে ভিতরে ঢুকলাম, এরপর আবার তালা খুলে ভেতরে এলাম। তোর আব্বু চুরি করে জমি বিক্রি করে নিয়ে এসেছিল। তোর মামার বাড়িতে জানতে পারলে সমস্যা হতো। শুনেছিলাম ওই টাকা দিয়ে ব্যবসা করেছিল, আর কিছু টাকা আমাদেরকে মাসে মাসে পাঠিয়ে দিত। ও, আমি বুঝতে পারলাম। এই টাকা কোথা থেকে এলো? রান্নাঘর দেখিয়ে দে। এইদিকে। চাচি রান্না করতে চলে গেল। আমি কোথায় থাকবো? আমার রুম দেখিয়ে দে না। 4টা রুম আছে, তোর যেটা মন চাই সেটাই থাকবি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। দুপুরে খেয়ে আবার ঘুম দিলাম। হঠাৎ আমার গায়ে কে যেন পানি ঢেলে দিল। তখনই আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি ফারিয়া দাঁত বের করে হাসছি। এটা তুই কি করলি? সারাদিন এত ঘুম আসে কোথা থেকে শুনি? আমার ঘুম আসলে আমি কি করব? হয়েছে, এখন রেডি হয়ে নে। কেন? তোকে তো মানুষ করেছি, এবার তোর বোনের পালা। দূর। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম, এরপর রেডি হয়ে নিলাম।
ফারিয়া আর তিশা রুম থেকে বের হয়ে বাইরে এসে দেখি ফারিয়া আর তিশা গল্প করছে। চল, তোর জন্য শপিং করতে যেতে হবে। আমি যাব না, তোর মতো আমার ভাইয়ার এত টাকা নেই। কে বলেছে তোর ভাইয়ের টাকা নেই? তুই আসার আগে জন আঙ্কেল আসছিল, সে বলল ভাইয়া নাকি নিউজ পেপার বিক্রি করে কলেজের খরচ আর নিজেই খায়। সেটা আগে ছিল, এখন নেই। তোর ভাইয়ের যা টাকা আছে তা আমার এক কোণা নেই। তোর বড় আব্বু তোর ভাইয়ের জন্য অনেক কিছু করে রাখছে। কিন্তু কোনো কিন্তু না, চল। আমরা ফারিয়ার গাড়িতে করে শপিং মলে এলাম। তিশা, তোর যা ইচ্ছা পছন্দ হয় তাই নিবি। তোর ভাইয়ের কাছে টাকা নেই মনে করে একটা জিনিস নিবি না। আচ্ছা, তুই একটু সাহায্য কর। ফারিয়া আর তিশা মিলে জামা কাপড় পছন্দ করছি। আমি মনে মনে ভাবছি আমার কেউ ছিল না, আজ আমার সব আছে। আমার চাচাদের কোনো কষ্ট করতে দিব না। ভাইয়া আমার এগুলো পছন্দ হয়েছে। ঠিক আছে, বাড়ির সবার জন্য কেনাকাটা করে বিল পরিশোধ করলাম। ফারিয়া, শোন না। বল, কি বলবি? বলছি কি, আমি একটা গাড়ি কিনতে চাই, যেন আমার বোনটা গাড়িতে চলাফেরা করতে পারে। আচ্ছা। এরপর আমরা বাড়ির জন্য আসবাবপত্র ও অন্যান্যগুলো কিনে বাড়িতে পাঠিয়ে দিলাম। অবশেষে গাড়ি কিনতে এলাম। এই যে সাদাটা আমার খুব ভালো লাগছে। লাগবেই তো, তোমার তো সাদা জিনিস পছন্দ। আচ্ছা, তাই হবে। আমরা গাড়ি কিনে নিলাম। ফারিয়ার গাড়ি বাড়িতে পাঠিয়ে দিল। এরপর ফারিয়া গাড়ি চালিয়ে আমাদের বাড়িতে নিয়ে এলো। এসব কি করেছিস? বাড়ির এত জিনিসপত্র টাকা কোথায় পেলি? টাকা আছে, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। তবুও আমার শেয়ার বাজারে বিনিয়োগ করা আছে। এইসব তোমরা বুঝবে না। আগামীকাল থেকে বাড়িতে লোকজন কাজ করবে, তুমি খেয়াল রাখবে। ঠিক আছে। আমি সবাইকে জামা কাপড় দিলাম। তাহলে আমি আসছি। আমার রুমে চল না, এসি কেমন করে অন করতে বললি না? আচ্ছা। ফারে আমার রুমে এসে শিখিয়ে দিল। আচ্ছা, তুই সেই দিন আমার ফোন কেনার টাকা তুই দিয়েছিলি, তাই না? কে বলেছে এটা তোর টাকায় কেনা? মিথ্যা বলে লাভ নেই। আজ তিশার ফোন কিনতে গিয়ে দাম শুনেছি। তো কি হয়েছে, থাক, আমি বাড়িতে যাব। ফারিয়া চলে যেতে লাগলো। আমি হাত ধরে টেনে শাড়ির পকেটে হাত ধরে দিলাম। তোর পছন্দ হয়েছে? কিন্তু তুই কখন কিনলি? এক ফাঁকে কিনেছি, আমার পছন্দ হয়েছে তাই তোর জন্য কিনেছি। ফারিয়া চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। চাচি আমাকে চা দিল। আমি চা খেয়ে পড়তে শুরু করলাম। রাতে খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু এখন গাড়ি তো কিনলাম, কিন্তু আমরা কেউ গাড়ি চালাতে জানি না। কিছু একটা করতে হবে, দেখি ফারিয়া বলতে হবে। হঠাৎ ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর নাস্তা শেষ করে নিলাম। ভাইয়া চল, আমাকে ভর্তি করিয়ে দিবি না? আচ্ছা চল। আমি আর তিশা বের হয়েছি, তখন একজন লোক এসে হাজির হলো। আপনি হাবিবুর? কিন্তু কেন? ফারিয়া ম্যাম আপনার কাছে পাঠিয়েছে গাড়ির ড্রাইভারের জন্য। ও, তখনই ফারিয়া আমার কাছে ফোন দিল। আমি ফোন ধরলাম। রহিম চাচা আমাদের গাড়ির ড্রাইভার ছিল। 2 মাস বাড়িতে চলে গিয়েছিল, তখন আব্বু অন্যজনকে নিয়ে ছিল বলে। রহিম চাচা অন্য জায়গায় কাজ করত। আমি ফোন করতেই রাজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি কলেজে আয়। আচ্ছা। আমি ফোন রেখে দিলাম। আমি রুমে গিয়ে গাড়ির চাবি নিয়ে দিলাম। এরপর আমরা গাড়িতে উঠে বসলাম। গাড়ি চাচা চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই কলেজে এলাম। গাড়িতে বের হতেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আর ভাবছে যে ছেলেটা নিউজ পেপার বিক্রি করে সে এত দামি গাড়ি কোথায় পেল। কিছু কিছু মেয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে। এরপর আমরা প্রিন্সিপাল স্যারের কাছে এলাম। আমি ফারিয়ার কাছ থেকে সব শুনেছি। ঠিক আছে, পেপারগুলো জমা দিয়ে ভর্তি করে দাও। ধন্যবাদ স্যার। তিশার বিভাগ আলাদা, কেমিস্ট্রি। তিশা, তুই ক্লাস করতে যা, কোনো সমস্যা হলে বলবি। আচ্ছা। আমরা তিশাকে ক্লাসরুমে নিয়ে আমাদের ক্লাসে এলাম। এই যে, তোর পরিবার পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। পরিবারের কেমন তা জানতাম না, আজ খুব খুশি। থাক, আর বলতে হবে না, আমরা সবই খুশি তুই পরিবারের খোঁজ পাইছিস। ও, কিছুক্ষণ পর স্যার এলো। তোমরা 4 জন কোথায় ছিলে? স্যার, ফারিয়ার বোনের বিয়েতে গিয়েছিলাম। এই আমার বোনের বিয়ে মানে? স্যারও মিথ্যা বলছে। হাবিবুর ওর মামাতো বোনের বিয়েতে গিয়েছিল। তোমাদের কথা কিছু বললাম না।
আসলে স্যার ফারিয়া হাবিবুরের আপন মামাতো বোন, কিন্তু এরা কিছুই জানতো না 2 দিন আগে পরিচয় হয়েছে। ও সেই দিনের মতো ক্লাস করে বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখি লোকজন কাজ করছে। আমি তোর কথা মতো সব কিছু দেখিয়ে দিয়েছি। আচ্ছা, দুপুরে খেতে বসলাম। বাড়িতে বাজার ছিল না, আমার একটু মনে ছিল না। তোর চাচা বাজার করে নিয়ে এসেছে। আমি এসে থেকে বাড়িতে বসে আছি। গ্রামে থাকলে সারাদিন কাজ করতে হয়, আমার বসে থাকতে ভালো লাগে না। ও শোন, বাড়ির সামনে অনেক ফাঁকা জায়গা আছে, আমি তেমন কিছু চিনি না। তুই ফুল গাছ এনে দিস, আমি ফুল গাছ লাগাবো। তোর আব্বু অনেক ফুল গাছ পছন্দ করতো। আচ্ছা, কি কি গাছ লাগাতে চাও তার একটা লিস্ট করে দিও। ঠিক আছে। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে লিস্ট অনুযায়ী গাছ এনে দিলাম। চাচা তক্ষণই গাছে 1 ঘন্টার মধ্যে লাগিয়ে দিল। এইভাবে অনেকদিন কেটে গেল। আমি ফারিয়ার উপর অনেক দুর্বল হয়ে পড়লাম। আমার যা পছন্দ হয় তাই ফারিয়াকে গিফট দিই। ফারিয়া অনেক রাগ করে, কিন্তু আমি জোর করে দিই। হঠাৎ একদিন তিশার ফারিয়া আমার কাছে এলো। ভাইয়া, হুম। আমার একটা সুন্দর বিড়াল লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। আমরা 3 জন বিড়াল কিনতে এলাম। তিশা বিড়াল পছন্দ করছে। তখন ফারিয়া দেখলাম চুপ করে একটা সাদা বিড়ালের দিকে তাকিয়ে আছে। ভাইয়া, এই বিড়ালটা নেব। আচ্ছা, আমি 2টা বিড়াল নিলাম। ফারিয়া যে বিড়ালের দিকে ছিল সেই বিড়াল কিনে দিলাম। এটা কি হলো? কিছু না। কোনো সমস্যা না? এরপর আমরা বাড়িতে এলাম। কিছুদিন পর হঠাৎ ফারিয়া আমাকে রেস্টুরেন্টে নিয়ে এলো একজনের সাথে পরিচয় করে দিতে। হঠাৎ একটা ছেলে এসে ফারিয়াকে জড়িয়ে ধরল। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। মুখের ভেতরে ব্যথা করতে শুরু করলো। কি রে, এমন করে কি দেখছিস? এটা আমার বয়ফ্রেন্ড সাব্বির। হাই, আমি হাবিবুর। আমি তোমাকে চিনি, ফারি আমার সাথে সব বলতো। ও দেখলি আমি তোকে কতটা সারপ্রাইজ দিলাম। হুম। কি খাবে বলো? ও আমি কিছু খাবো না, তোমরা অর্ডার করো। ফারিয়া খাবার অর্ডার করলো। কিছুক্ষণ পর খাবার চলে এলো। আমার কিছু ভালো লাগছে না, তবু একটু একটু করে খাচ্ছি। ফারিয়া, আমার একটু যেতে হবে, আমার কাজ আছে। ঠিক আছে। আমি বিল পরিশোধ করে গাড়িতে উঠে একটা নিরিবিলি জায়গায় এলাম। চাচা, আপনি গাড়ি নিয়ে বাড়িতে চলে যান। আচ্ছা। আমি নদীর তীরে এসে ঠাস করে বসে পড়লাম। আমার চারদিকে অন্ধকার দেখতে শুরু করলো। আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম। আল্লাহ, আমার সাথে কেন এমন হয়? ছোটবেলা থেকেই বাবা মার যত্ন থেকে বঞ্চিত হয়েছি। আজ আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি ফারিয়াকে অনেক ভালোবাসি। চুপচাপ বসে রইলাম, কিছু ভালো লাগছে না। অন্যদিকে আমি বাবা মাকে বলে রাখছি এবার আমাদের বিয়ের কথা। খুব ভালো করছো। তুমি তাদেরকে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও। ওকে বাবু। আমাকে এখন বাড়িতে যেতে হবে। আর একটু থেকে গেলে হয় না? তুমি তো এখন এই শহর থেকে কোথাও যাচ্ছ না, তোমাকে সময় দিতে পারবো। আচ্ছা। ফারিয়া রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে বাড়িতে চলে গেল। এদিকে আমি নদীর তীরে বসে আছি। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি পেছনে ফিরে দেখি ইরা। কি হয়েছে তোর? তুই এখানে বসে কাঁদছিস কেন? না, কিছু হয়নি। তুই মিথ্যে কথা বলছিস। ভুলে যাস না আমি তোর ফ্রেন্ড, আমি তোর মনের কথা বুঝতে পারি। আসলে ফারিয়া আজ আমাকে তার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। কি? ফারিয়ার বয়ফ্রেন্ড আছে আর আমরা জানতে পারলাম না? তুই ফারিয়াকে পছন্দ করিস, তাই না? হুম, আমার প্রিয় মানুষ বলতে কেউ নেই। সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এরা আমার পাশে বসলো। কি আর করবি, হয়তো এটাই নিয়তি ছিল। কাঁদিস না, নিজেকে শক্ত কর। আমার কিছু ভালো লাগছে না। তুই ফারিয়াকে ভুলে যা, না হলে নিজেই অনেক কষ্ট পাবি। এমন কিছু করবি না যেন তোর চাচা কষ্ট পায়। তুই ছাড়া তাদের কেউ নেই। আমি কেমন করে ফুলবো তাকে? তবু তোকে ফুলতে হবে। তুই চাস না ফারিয়া সুখে থাকুক? হুম। চল বাড়িতে যাই, সন্ধ্যায় ছাড়িয়ে রাত হয়ে গেছে। আচ্ছা। আমরা দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করলাম। দেখ, আমার সামনে মন খারাপ করিস না, তোর কপালে ফারিয়া ছিল না। হুম। তুই এখানে কি করছিলি? মানে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। ও, কিন্তু তোর সাথে কাউকে দেখলাম না। ওর একটু তাড়া ছিল তাই চলে গেছে। ও আচ্ছা, একটা কথা রাখবি? কি কথা? আমাকে একটু জড়িয়ে ধরবি? শুনেছি কাউকে জড়িয়ে ধরলে কষ্ট কমে যায়। আচ্ছা, তোর স্বপ্নটা পূরণ করে দিই।
আমি ইরাকে জড়িয়ে ধরলাম। ইরার হার্টের শব্দ আমার কানে এসে পৌঁছেছে। আমি ইরাকে ছেড়ে দিলাম। আমি কি রে, তোর চোখে পানি কেন? কই না তো, আমার চোখে পোকা পড়ছে। কই দেখি। পোকা বের হয়ে গেছে, চোখ জ্বালা করছে। ও আচ্ছা। কিছু দূরে আসার পর একটা টং দোকান দেখলাম। আচ্ছা চল না, রাস্তায় বসে দুজনে চা খাই, যেমনটা তুই আর ফারিয়া খাস। তুই জানলি কি করে? মানে ওই তো সেদিন দেখলাম না। ও মনে পড়ছে, দোকানের কাছে চা বলতাম, দুইজনে রাস্তায় বসলাম। ভালোবাসা কখনো হারায় না, হারিয়ে যায় অনুভূতিগুলো। আচ্ছা, তোর বয়ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করে দিবি না? সময় আসলে একদিন ঠিকই পরিচয় করিয়ে দিব। দুইজনকে চা দিয়ে গেল। আমরা দুজনেই খেতে শুরু করলাম। অন্যদিকে রাত অনেক হয়েছে, আমি বাড়িতে ফিরিনি। তার জন্য সবাই টেনশন করছে। তিশা তখন ফারিয়ার কাছে ফোন দিল। তুই বললি ভাইয়া অনেক আগে বাড়িতে চলে গেছে, কিন্তু ভাইয়া এখানে, ভাইয়ার ফোনও বন্ধ পাচ্ছি। কি হারামিটা, এখনো বাড়িতে যায়নি? ভাইয়া তো এত রাত করে বাড়িতে আসে না, বাড়ির সবাই চিন্তা করছে। রহিম চাচা কি বলছে? চাচা বললো ভাইয়াকে নদীর পাড়ে নামিয়ে দিয়ে এসেছে। কিন্তু হাবিবুর বলল যে ওর কাজ, তাহলে নদীর পাড়ে কি করে গেল আমার মাথায় আসছে না। তুই গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে যা, আমি এদিকে খুঁজতে শুরু করছি। আচ্ছা। তিশা আমাকে খুঁজতে গাড়ি নিয়ে বের হলো। এইদিকে আমরা দুজনে চা খেয়ে আবার হাঁটতে শুরু করি। আমি কি তোর হাত ধরতে পারি? কেন? আমার খুব ভয় করছে। আচ্ছা ধরতে পারিস, দেখিস তোর বয়ফ্রেন্ড দেখলে যেন রাগ করে না। সে কিছুই মনে করবে না। আমরা কিছুক্ষণ হেঁটে একটা রিক্সায় উঠে বসলাম। কিরে এমন করে বসছিস কেন? ফারিয়ার পাশে এমন করে বসিস না। আচ্ছা ঠিক আছে, তুই আবার ফারিয়ার কথা মনে করিয়ে দিলি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কি ফারিয়াকে বুঝাবো তুই ফারিয়াকে ভালোবাসিস? আমি তোর কষ্ট সহ্য করতে পারছি না। না, আমি চাই না। আমি চাই ফারিয়া সাব্বিরকে নিয়ে সুখে থাকুক। আমি এতিম মানুষ, আমার কষ্ট সহ্য হয়ে যাবে। আবার নিজেকে এতিম বলে? আমি তো আছি। কিছুক্ষণের মধ্যে ইরার বাড়িতে চলে এলাম। ইরাকে নামিয়ে দিলাম। শোন, বাড়িতে পৌঁছে কি আমাকে ফোন করিস। আচ্ছা। আমি রিক্সা নিয়ে বাড়িতে চলে এলাম। এসে দেখি তিশার ফারিয়া মাথায় হাত দিয়ে বসে আছে। আমাকে দেখে ফারিয়া চিল্লাতে শুরু করলো। এই কোথায় ছিলি এতক্ষণ? কোথায় না কোথায় তোকে খুঁজে বেরিয়েছি। আমার একটা কাজ ছিল। কি কাজ ছিল তোর? কোনো কাজ ছিল না। যদি কিছু হয়ে যেত তখন আমি দাদিকে কিভাবে বলতাম? ভাইয়া তোর ফোন বন্ধ কেন? কই দেখি। আমি ফোন বের করে দেখি ফোন বন্ধ হয়ে আছে। আমি ফোন অন করলাম। তোকে বলছি না আমাকে না জানিয়ে কোথাও যাবি না। আচ্ছা। কিছুক্ষণ আমার ওপরে ফারিয়া চিল্লাচিল্লি করে বাড়িতে চলে গেল। আমি রাতে না খেয়ে শুয়ে পড়লাম। তখন ইরার ফোন। তোকে বললাম না বাড়িতে গিয়ে আমাকে ফোন করবি। সরি। ঠিক আছে। রাতে খেয়েছিস? আমার খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তোকে খেতে বলবো না, তবে এরপর থেকে আমি যেন না শুনে তুই খাওয়া দাওয়া করিস নাই। আচ্ছা। ইরার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল অনেক দিন। ফারিয়া ঠিকমতো আমার সাথে কথা বলে না। আমি ফারিয়াকে ফোনে পাই না। হঠাৎ একদিন ফারিয়া আমার কাছে কাঁদতে কাঁদতে এলো। আমি বললাম কি হয়েছে, কাঁদছিস কেন? আব্বু বলছে সাব্বিরের সাথে আমাকে কখনো বিয়ে দিবে না, আমি সাব্বিরকে ছাড়া বাঁচবো না। দূর, পাগলামি করছিস কেন? আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না, তুই আব্বুকে চিনিস না। ও, ফারিয়ার কান্নাকাটি আমি সহ্য করতে না পেরে বের হলাম। কোথায় যাচ্ছিস? আব্বুর কাছে যাবি না? তুই চুপ থাক। আমি ফারিয়ার বাড়িতে চলে এলাম। কেমন আছো? ভালো না। তখন মামাকে দেখলাম। আমি মামার কাছে এলাম। তুমি কি বলবে আমার জানা আছে, তুমি যা আশা করে আসো তা কখনো হবে না। এই জেদের জন্য আপনার বোন বাড়িতে থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু কি হলো? একমাত্র বোনকে হারিয়ে ফেলেন, সে আর কখনো ফিরে আসবে না। কে তুমি? আমি আপনার বোনের ছেলে। আমি মায়ের জন্য আসিনি, আমি এসেছি ফারিয়ার জন্য। আমি মামার পা জড়িয়ে ধরলাম। মামা, ওদের প্রেমটা মেনে নিন। তোর এত বড় সাহস কি করে হলো? আমি তোর মামা না, আমার বোন নেই। মামা প্লিজ, ওদের কষ্ট দিবেন না।
আমি জানি না বোন হারানোর কষ্টটা কি। আমি জানি আপনারা আম্মুকে অনেক ভালোবাসেন। আমার আম্মু আজ বেঁচে নেই। কার পেয়ে ধরেছিস? ওদের কোনো মন নেই। নিজের বোনকে ওরা মেরে ফেলেছে। ওদের জন্য আমি মেয়েহারা। মামা আমাকে পা থেকে তুলে একটা চর মেরে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। জানিস, আমি তোর নানাকে লুকিয়ে লুকিয়ে তোর আম্মুকে অনেক খুঁজেছি। শুনেছিলাম তোর আব্বা আম্মু এই শহরে আছে। আমি সেই দিন এই শহরে চলে এসেছি ওদের বাবার আশায়, কিন্তু তাদের কোথাও পেলাম না। থেকে গেলাম এই শহরে। আজ আমার বোন আমরা মেরে ফেলেছি। যদি ওদেরকে মেনে নিতাম তাহলে ওদেরকে হারাতাম না। ছেলেটাকে ধরে কেঁদে না। সেই কারো আদর পায়নি। তার সব থাকতেও কেউ ছিল না। ও যেদিন আমাদের বাড়িতে গিয়েছিল সেই দিন তোর বোনের মতো চেহারা দেখে আমি ছবি নিয়ে কান্নাকাটি করেছিলাম। তখনও ছবি দেখে বলে ওটা ওর আম্মু। তোর কথা আমি শুনবো, তুই ফ্রেশ হয়ে আয়। আচ্ছা, আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হচ্ছি। তখনই আমার চাচা দৌড়ে এলো মামার বাড়িতে। ভাই, আমার বাতিটাকে ফিরিয়ে দে। আমি অতটা খারাপ না যে নিজের একমাত্র ভাগ্নিকে ক্ষতি করব। শফিক, আয় বস। আজ থেকে তোর আমরা শত্রু না, আত্মীয়। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখছি সবাই বসে আছে। হঠাৎ এরা দৌড়ে এলো। এরা এমন দৌড়ে গেল। তুই ঠিক আছিস? এই তো, আমি ঠিক আছি। তোর কপালে চিন্তার হাত কেন? এমনি তোর সাথে দেখা করতে এলাম। হাবিবুর, এই দিকে আসো, তোমার মামা ডাকছে। আসছি মামি। যাক, আমি অনেক খুশি হলাম তোকে মেনে নিয়েছি। আমি মামার কাছে এলাম। তাহলে সাব্বিরকে বলো। এরা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঠাস ঠাস করে চড় মারলো। এটা তুই কি করলি? কেউ নিজের পা কেউ আঘাত করে? আমি ফারিয়াকে সুখে থাকতে দেখতে চাই। ওর সুখ মানে আমার সুখ। আজকে তুই সবচেয়ে বড় ভুল করলি। তুই কখনো বলবি না আমি ফারিয়াকে ভালোবাসি। এটা আমাকে কথা দে। আচ্ছা, দিলাম। তোকেও যদি বাড়ি থেকে বিয়ে দিতে না চায় আমাকে বলিস, আমি ব্যবস্থা করে দিব। তোকে ব্যবস্থা করতে হবে না। আমি যার সাথে বিয়ে করতে চাই তার সাথে বিয়ে দেবে। ও, তোর বয়ফ্রেন্ড আছে, কোনো সমস্যা হবে না। হুম। আচ্ছা, তোর বয়ফ্রেন্ডের ছবি একটু দেখাবি? আমার খুব দেখতে ইচ্ছে করছে। না না, দেখানো যাবে না। ঠিক আছে। মামার বাড়ি থেকে বের হয়ে দুজন হাঁটতে হাঁটতে বাড়িতে এলাম। এরা চলে গেল একটা ছেলের সাথে। ছেলেকে হাত ধরে রাস্তা পার করে নিয়ে গেল। আমি বাড়িতে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলে সবাই মিলে মামার বাড়িতে এলাম। মামি, ফারিয়া কোথায়? ওর রুমে আছে। ও, আমাকেও রুম দেখিয়ে দিন। মামি দিশাকে রুম দেখিয়ে দিল। আমি বাইরে অপেক্ষা করছি। তখন মামারা এলো। সবার সাথে কথা বললাম। তুমি খুব বদমাইশ। আমি কি করলাম? তুমি আমাদের আগে বলবে না তুমি আমার ফুপির ছেলে? নানি নিষেধ করছিল। এই জন্য দেখতাম মা তোমার কাছে কোথাও যেত না। সব আমাদেরই দোষ। আজ বোনটাকে হারালাম। আব্বু, এখন কান্নাকাটি বন্ধ করো। ভাগ্নে তো পাইছো। আমি সবার সাথে কথা বলছি। তখন মন চাইল ফারিয়াকে একটু দেখি। আমি ফারিয়ার রুমে এসে দেখি ফারিয়ার শাড়ি পরে রেডি হয়ে আছে। এই হাবলা, আমাকে কেমন লাগছে? একদম তোকে পরীর মতো লাগছে। আমার বিয়ের পর তোকে একটা লাল টুকটুকে বউ এনে দেব। আচ্ছা দিস। আমার কারোর চাই না, শুধু তোমাকে চাই, কিন্তু তা সম্ভব না। কি ভাবছিস? ও মনে হয় বইয়ের কথা ভাবছে। তখনই সবাই হেসে দিল, কিন্তু আমার কষ্টটা শুধু এরাই বুঝতে পারলো। আমি বাইরে এলাম। তার একটু পর সাব্বিররা এলো। আমাদের মেয়ে পছন্দ, আমাদের ছেলের পছন্দে আমাদের পছন্দ। ও আচ্ছা, তবু বাড়িতে আসছেন, মেয়েকে দেখে যান। ফারিয়াকে নিয়ে আসো। এরপর ফারিয়াকে নিয়ে আসা হলো। এখন বিয়ের দিন ঠিক করলে ভালো হয়। আপনি দিন দেন। 3 দিন পর বিয়ে হলে ভালো হয়। ঠিক আছে মামা, যাও তো মিষ্টি নিয়ে আসো, সবাইকে মিষ্টি মুখ করিয়ে দাও। আমি এখনই নিয়ে আসছি মামা। আমি মিষ্টিকে নিয়ে এলাম। সবাই মিষ্টি মুখ করলো, কিন্তু আমি করলাম। তুমি খাচ্ছ না কেন? একটা মিষ্টি নাও। আচ্ছা, আমি মিষ্টি মুখে দিলি কেন? তোর গলা দিয়ে নামেনি? তুই তো ওদের বিয়ে দিচ্ছিস। এরা চুপ থাক, কেউ শুনতে পাবে। হঠাৎ এরা আমাকে জড়িয়ে ধরলো। কুত্তা, তুই এসব করে কি লাভ পেলি? তোর তো কষ্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আগামীকাল থেকে কাজ শুরু করে দাও। ঠিক আছে, আমি রাতে সবার সাথে কথা বলে রাখবো। যদি আমার বিয়েতে কোনো কিছু খারাপ হয় তবে তোর মাথা ফাটিয়ে দেব। হেই, না না, এসব করলে আরো সমস্যা হবে। ও, আমি বাড়িতে চলে এলাম।
পরের দিন সকাল থেকে আজ শুরু করে দিলাম। ইরা আমার সাথে আছে, আমাকে রেখে কোথাও যাচ্ছে না। মানুষ দেখছি তোর মতো বদমাইশ দেখিনি যে নিজের গার্লফ্রেন্ডের বিয়ের আয়োজন করে। ইরা, তুই একটু চুপ থাক। আমাকে তো চুপ থাকতে বলবি, ভালো লাগে না। ফারি এসে দেখি ইরা আমার সাথে ঘোরাঘুরি করছে। এরা তোর বয়ফ্রেন্ডকে কিন্তু আমার বিয়েতে আসতে বলিস, আমাদের সাথে পরিচিত হয়ে যাবে। ঠিক আছে। আমি আমার মতো কাজ করছি, লোকজনকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি। পরের দিন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। সবাই ফারিয়াকে হলুদ দিচ্ছে, আমি একপাশে দাঁড়িয়ে আছি। কি রে, তুই দূরে কেন? আমাকে গায়ে হলুদ দিবি না? আমি ফারিয়াকে গায়ে হলুদ দিয়ে চলে এলাম। একপাশে ইরার চোখ এড়িয়ে আমি খুব কাঁদলাম, তারপর চোখ মুছে নিলাম। তখনই ইরা হাজির। কত কাটতে পারিস আমিও দেখব। যা, এখনো সময় আছে, তুই বল ফারিয়া আমি তোকে ভালোবাসি। চাইলেই তো সব অনুভূতি প্রকাশ করা যায় না। ভালো লাগার ভালোবাসা, ভালোবাসা ভালো থাকো, খোঁজে নেই বন্ধুত্ব। সব ভালোবাসা প্রকাশ করতে নেই। রাগ তোর আবেগ। মামা ডাকলো, আমি আমার কাছে চলে এলাম। কাজের খবর কি? অনেক ভালো। তোমাকে কিন্তু আগামীকাল সব কাজ দেখতে হবে। আচ্ছা। গায়ে হলুদ অনুষ্ঠান শেষ করে বাড়িতে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ কান্না করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আবার কাজ শুরু করলাম। কাজের জন্য ফারিয়ার সাথে দেখা করতে পারছি না। দুপুরের দিকে বরযাত্রীরা এলো, আমি এই সুযোগে ফারিয়াকে দেখতে এলাম। এই আমার বিয়েতে গিফট কোথায়? ইসরে, আমার মনে ছিল না। আমি কিছু জানি না, আমাকে গিফট দে। আমি ফারিয়াকে জড়িয়ে ধরে কাঁদলাম। যখন ফিরে আসবো তখন ওর পছন্দের একটা শাড়ি গিফট দিলাম। এরপর আমি বিয়ে বাড়িতে চলে এলাম। একটা নিরিবিলি জায়গায় এসে চুপ করে বসলাম। কিছু ভালো লাগছে না, তাই আবার উঠে এতিমখানে এলাম। এইদিকে ফারিয়ার বিয়ে সম্পন্ন হয়ে গেল। সবাই আমার দেখতে না পেয়ে একজোড়া চোখ মিস করলো না। তিশা, তোর ভাইয়া কোথায়? ভাইয়াকে আমি ফারিয়ার রুমে দেখছিলাম, তারপর আর দেখিনি। ও, এরা আমাকে সব জায়গায় খুঁজতে শুরু করলো, কিন্তু পাচ্ছে না। ফারিয়ার বিদায়ের সময় তিশা, তোর ভাইকে ডেকে দে। ভাইয়াকে খুঁজে পাচ্ছি না। কি, তোর ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আব্বু ওকে এক্ষুনি খুঁজে আমার সামনে এনে দাও। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে না পেয়ে শ্বশুর বাড়িতে যাবো না। এই তোরা আমার বাগনিকে খুঁজে বের কর। বৌমা, এবার চলো, তোমার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাবে। আমি কিছু জানি না, আমার বেস্ট ফ্রেন্ড এনে দাও। ও আমার বেস্ট ফ্রেন্ড না, ও আমার একমাত্র ফুপির ছেলে। আমি ভাইকে না পেলে আমি কোথায় যাব? আব্বু, ওকে জোর করো না। হঠাৎ ইফা এসে বলল, ইরা হাবিবুরকে খুঁজে পায়নি বলে। কি করছে ইরা? ইরা বিষ খেয়েছে, ওকে নিয়ে সবাই হাসপাতালে গেছে। কি বলছিস কি? ইরা কেন বিষ খেতে গেল? আমি কিছু জানি না, শুধু এইটুকু জানতে পারছি হাবিবুরকে সে চোখে চোখে রাখতে পারিনি। আমাদের এখনই হাসপাতালে যেতে হবে। সবাই হাসপাতালে চলে এলো। ভাই, আমার কি হয়ে গেল? আমার মেয়ে? কিছু হবে না। অন্যদিকে আমি এতিমখানা থেকে বের হয়ে ব্রিজের পাশে বসে আছি। তখন ইরার সাথে থাকা ছেলেটি দৌড়ে এলো। কি হয়েছে ভাই, আপনি এমন দৌড়ে এলেন কেন? তুমি এখনই আমার সাথে চলো। কোথায়? আপনার গার্লফ্রেন্ড ইরা কোথায়? আমি ইরার চাচাতো বড় ভাই, তাড়াতাড়ি হাসপাতালে চলো, ইরা বিষ খেয়েছে। কিন্তু কেন? আগে গাড়িতে উঠে বসো। আমি গাড়িতে উঠে বসলাম। এরপর ছেলেটি সব আমাকে বলল। তাড়াতাড়ি হাসপাতালে চলে এলাম। এসে দেখি মামারা এখানে। হঠাৎ ঠাস ঠাস চর মারলো। এই কুত্তা, তুই আমার বিয়ে রেখে কোথায় গিয়েছিলি? এই কথা বল, কোথায় ছিলি? আর কেন এরা তোর জন্য বিষ খেলো? বাবা, তুই কোথায় ছিলি? আমরা সবাই তোকে নিয়ে চিন্তা করছিলাম। আমি এতিমখানে গিয়েছিলাম, তুই শ্বশুর বাড়িতে চলে যাবি। আমার মন খারাপ হয়েছিল। রোগীর জ্ঞান ফিরেছে। আমি দৌড়ে রুমে চলে এলাম। এরা চুপ করে পেটে শুয়ে আছে। আমি ঠাস করে চর মারলাম। কি পেয়েছিস তোরা? দুজন আমার জীবন নিয়ে খেলা করবি? একবার তো বলতে পারতিস তুই আমাকে ভালোবাসিস। এখন তো চুপ থাকবি। এই জন্যই বলি, তুই কেমন আমার সব খোঁজ খবর জানিস। তুই আসলে আমার আড়ালে নজর রাখিস। তোকে অনেক ভালোবাসি, তাই তোকে চোখে চোখে রাখতাম। তোকে ফারিয়ার সাথে দেখলে আমার সহ্য হতো না। তোর একবারও মনে হয়নি আমি কারোর সাথেই কথা বলি না? তাহলে আমার বয়ফ্রেন্ড আসলো কোথা থেকে? তুই এটি কি করতে চাইছিলি? আমি কিভাবে নিজেকে সামলে নিতাম? আমি মনে করলাম তুই স্যাকা খেয়ে আত্মহত্যা করছিস, এই জন্য তোকে খুঁজে পাচ্ছি না।
ইরা আমাকে জড়িয়ে ধরল। আমি ফারিয়ার কাছ থেকে তোকে কেড়ে আমার কাছে নিয়ে আসবো। তখনই ফারিয়ার আগমন। কি তোর এত বড় সাহস? আমার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরে বলছে আমার কাছ থেকে কেড়ে নেবে। এই ছাড়, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে তোকে দেব না। গিয়েছিলে না মারতে? না না, আমি ছাড়বো না। আমি হাবিবুলকে ছাড়া বাঁচবো না। এই ছাড়, লোকজন চলে আসবে তো। আমি আমার বরকে জড়িয়ে ধরেছি। কি এখনো বিয়ে হয়নি, এর মধ্যেই বর হয়ে গেল? তোর সাথে আমার ভাইয়ের বিয়ে দিব না। কেন দিবি না? আমি তোর বেস্ট ফ্রেন্ড, ভাইকে চুরি করে নিয়ে যাব। আমি ইরাকে ছাড়িয়ে নিলাম। তোরা দুজনে এবার ঝগড়া বন্ধ করবি? ঠিক আছে, তোর সাথেই বিয়ে দেব। অন্যদিকে ভাই আপনারা সবকিছু শুনলেন, এখন আপনারাই বলেন কি বলবেন। শফিক, আমাদের যে হাবিবের উপর অধিকার তোর, তুই বল। ভাই আপনারা যা করবেন আমি তাই রাজি। ঠিক আছে, আমি বলছি আমাদের বাগনের সাথে আপনার মেয়ে বিয়ে হবে। আলহামদুলিল্লাহ। কদিন পর বিয়ে হবে? 5 দিন পর। 2 দিনের মধ্যে এরা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। ইফা রুমে এলো। দৌড়বাল, তোদের সবাইয়ের বিয়ে হচ্ছে কিন্তু আমার হচ্ছে না। আবার কার বিয়ে শুনি? কাদের আবার? তোদের দুজনের 5 দিন পর। ইয়াহু, আমাদের বিয়ে অবশেষে তোকে পেলাম। 5 দিন পর আমাদের দুজনের বিয়ে ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়ে গেল। এখন আমি ইরা বাসর ঘরে বসে আছি। আমাকে সত্যি ভালোবাসবি তো? হুম। আমাকে ফারিয়া জায়গায় বসাতে হবে না, তুই তোর মনের এক কোণে জায়গা দিলেই হবে। হুম। আই লাভ ইউ। এবার আমার উত্তর দে। আই লাভ ইউ টু। এরা আমাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করল। হঠাৎ রুমের লাইট অফ হয়ে গেল। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে না ভালোবাসতে পারে, তাহলে বলে কষ্ট পেও না। প্রত্যেক ছেলে মেয়ে তার বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসে ফেলে, কেউ প্রকাশ করতে চায় না।